ওয়েলকাম টু ভূত.com। আমি রাসেল আছি আপনার সাথে। আশা করছি আপনি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর আজকে বিশেষ একটা দিন। আজকের দিনটিকে বলা হয় ফ্রাইডে দ্য 13th। যদিও আমাদের এদিকে ফ্রাইডে দ্য 13th নিয়ে তেমন কোনো কথা শোনা যায় না, কিন্তু সত্যি কথা বলতে পৃথিবীর বিভিন্ন জায়গায় ফ্রাইডে দ্য 13th নিয়ে অনেক কথা রয়েছে এবং এটাকে বলা হয় ব্ল্যাক ফ্রাইডে বা আরো অনেক কিছু। এবং এবারের বছরের শুরুর মাসটিতেই একেবারে ফ্রাইডে দ্য 13th, খুবই অদ্ভুত একটা ব্যাপার। আমি জানি না যে আপনারা কি মনে করছেন, তারপরে বলবো যে অদ্ভুত অদ্ভুত সব সুপারস্টিশন কাজ করে মানুষের মধ্যে পুরো পৃথিবী জুড়েই। অনেকে মনে করেন যে এই দিন ঘরের ভেতরে ছাতা খোলা নিষেধ। আমি প্রত্যেক শোতে এটা বলি কারণ আমার অনেক কিছুর মধ্যে এটা মনে আছে। আবার অনেকে মনে করেন যে এই দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। মানে রিসার্চ করে দেখা গেছে যে আসলে ফ্রাইডে 13th এমন কোনো কিছু হয় না বলেই সবার বিশ্বাস। এবং এই দিন রাতের বেলায় মানুষ হয়তো ঘর থেকেই বের হয় না, এরকম নানান ধরনের কথা কিন্তু আমরা শুনি এবং সেই কথাগুলো নানান ধরনের ব্যাখ্যাও কিন্তু আমরা দাঁড় করাতে পারি। যাই হোক, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ফ্রাইডে 13th যেমনই হোক না কেন, ভূত.com আপনাদের সামনে এসে হাজির হয়েছে এবং রাত 11:59 আমরা ভূত.com এর সেই ভয়ের রাজ্যে হারিয়ে যাব বলে প্রস্তুতি নিয়েছি এবং সেই জন্যই আমি দারুণ দারুণ কিছু ঘটনা নিয়ে এসেছি। গত সপ্তাহে আমাদের এপিসোডটির প্রশংসা আমরা পেয়েছি। এই সপ্তাহেও সাবিতের একটি ঘটনা রয়েছে। গত সপ্তাহে ছিল সিফাতের, এই সপ্তাহে সাবিতের। এবং গত সপ্তাহে আমাদের মনে আছে নিশ্চয়ই যে স্টুডিওতে উপস্থিত ছিলেন আফনান ভাই। আর এই সপ্তাহে আমরা যে ঘটনাগুলো শুনবো সেই ঘটনাগুলো বিভিন্ন জায়গা থেকে পেয়েছি আমরা, এবং ভালো ভালো সব ঘটনা বলেই আমার মনে হয় আপনাদের পছন্দ হবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যেতে চাই। আশা করছি আমাদের ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। যদি আমাদেরকে ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। এটা কমপ্লিটলি আপনার ব্যাপার, আপনি কিভাবে পাঠাবেন। তবে আমি চাইবো যে আপনি ঘটনা পাঠান, সেটাই আমাদের মেইন চাওয়া, এবং সেই চাওয়াটাই নিশ্চয়ই আপনি সাড়া দেবেন বলেই আমাদের বিশ্বাস। তো যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করতে চাই। প্রথম স্টোরিটাই একটা ইমেল দিয়ে। আমি একটু আগে বলছিলাম যে সাবিত একটা ইমেল পাঠিয়েছে এবং প্রথম স্টোরিটাই ইমেল দিয়ে। আমি বিশ্বাস করি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। ঘুরে ঘুরে ঘটনা কালেক্ট করা আমার প্যাশনের মধ্যে পড়ে। আমার বন্ধুদের মাঝে আমার এই বিষয়টি প্রায় সকলেরই জানা। ওরাও নানান জায়গা থেকে ঘটনা পেলে বা কোনো এভিডেন্স পেলে আমাকে সেগুলো জানানোর জন্য, শোনার জন্য বলে। দীর্ঘদিন আগে আমি এমন একজন হুজুরের সন্ধান পেয়েছিলাম যার সাথে একটি প্যারানরমাল ঘটনা ঘটেছিল, যা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। অনিবার্য কারণবশত ওনার নাম ও ঠিকানা আমি উল্লেখ করছি না। ওনার সাথে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার জন্য উনি বাসা থেকে বের হওয়াই বন্ধ করে দিয়েছিলেন। এমনকি কোরআনে হাফিজ হয়েও মসজিদে নামাজ পড়তে পর্যন্ত বের হতেন না। এতটুকু শুনে আমার মনে এই ঘটনাটির প্রতি একটা প্রবল আগ্রহের উদয় হয়। আমার বন্ধুদের মাধ্যমে আমি ওনার ঠিকানা খুঁজে বের করি। যথেষ্ট বেগ পেতে হয়েছিল ওনাকে খুঁজে বের করতে। এলাকার মানুষকেও কিছু বলতেন না, আমাদেরকেও বিলিভ করতেন না। আমার কাছে ভূত.com এর অফিসিয়াল আইডি কার্ড থাকার ফলে সেটা দেখিয়েও ঘটনা জানতে চাইলেও আমতা আমতা করতেন প্রায় সকলেই। একদিন সন্ধ্যাবেলা আমি আমার অন্য সকল কাজ বাদ দিয়ে আমার দুজন বন্ধুর সাথে সেই এলাকায় সেই হুজুরের সন্ধানে বেরিয়ে পড়ি। এলাকায় ঢুকতেই একটি সরু গলি আর সাথে একটি চায়ের দোকান। সময় তখন এশার নামাজের। আমি আমার বন্ধুর সাথে চা সিগারেট খাচ্ছিলাম আর দোকানদারকে হুজুরের কথা জিজ্ঞেস করছিলাম। হঠাৎ দোকানদার পাঞ্জাবি পায়জামা আর মাথার টুপি পরিধানকারী এক মধ্যবয়স্ক যুবককে উদ্দেশ্য করে আমাদের ইশারা করলেন। উনি বললেন এই যুবক সেই হুজুরের ছেলে। ব্যাস, তড়িঘড়ি করে চা সিগারেটের বিল পরিশোধ করে আমরা হুজুরের ছেলের পিছু নিলাম। ওনার সাথে মসজিদে নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে আমি ওনার কাছে গিয়ে বসে ওনাকে আমার পরিচয় দেই। উনি আমাকে বলেন, ভাই, আপনারা কি সাংবাদিক? আমার বাবার সাথে যা হয়েছে এসব নিয়ে বিজনেস করবেন বলে এসেছেন, তাই না?
ওনার কথা শুনে আমি স্বাধীন মিউজিক অ্যাপ বের করে ওনাকে ভূত.com সম্পর্কে আইডিয়া আর আশ্বাস দিলে উনি আমাকে কিছুটা ভরসা করলেন আর ঘটনা বলতে রাজি হলেন। এও বললেন, ভাইজান, আমার বাবার কথা সবার জানা উচিত। কোনো হুজুর যেন নিজের ওপর অহংকারী না হন, এই কথাটা সকলের জানা উচিত। উনি আমাকে বললেন, লোকে নাকি ওনার বাবাকে পাপী বলে, সেই জন্য নাকি এসব ঘটনা ওনার সাথে হয়েছে। উনি আমার সাথে আমাকে বলেন, এই মসজিদের ইমাম সহ অনেকেই নাকি ওনার বাবাকে চেনেন। ওনাদের সকলের মতামত যেন আমি নেই ওনার বাবার সম্পর্কে, এই অনুরোধ করলেন। ওনার বাবার সম্পর্কে আমি মসজিদের ইমাম ও এলাকার একজন মুরব্বী ব্যক্তির সাথে কথা বলেছিলাম, সেগুলো আমি ঘটনার শেষে উল্লেখ করব। হুজুরের ছেলে আমাকে ভরসা করে আমাকে ওনার নাম বললেন। ওনার নাম জোবায়ের। ওনার বাবার নাম হাফিজুর রহমান। জোবায়ের ভাই আমাকে ওনাদের বাসায় আগামীকাল সন্ধ্যায় ঘটনা শোনার জন্য নিমন্ত্রণ করে সেদিনের মতো বিদায় নিলেন। যথারীতি পরের দিন সন্ধ্যায় আমি ও আমার একজন বন্ধু মিলে হাফিজ হুজুরের বাসায় গিয়ে পৌঁছে যাই। পরিচয় পর্ব শেষ করে আমরা হাফিজ হুজুরের রুমে প্রবেশ করি। রুমের জানালায় পর্দা দেয়া আর বড় করে পর্দার উপর আল্লাহু লেখা। রুমে আগরবাতি জ্বলছে, মোবাইলে কোরআন তেলাওয়াত চলছে। জুবাইর ভাই রুমে গোলাপ জল ছিটিয়ে দিলেন আর জায়নামাজের ওপর আমাদের বসতে দিলেন। উনি বললেন, আমি আব্বুকে সব বলেছি আপনাদের কথা, আব্বুই আপনাদের সবকিছু বলবেন, আমি বাইরে যাচ্ছি। জুবাইর ভাই বাইরে যেতেই রুমে একজন বৃদ্ধ ব্যক্তির প্রবেশ। আমাদের সালাম দিয়ে উনি আমাদের সামনে থাকা জায়নামাজে বসে পড়লেন আর বলতে শুরু করলেন ওনার জীবন কাহিনী। হাফিজুর রহমান তার ঘটনা উনি যেভাবে আমাদের বলেছিলেন সেভাবেই লিখছি। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। বলছেন হাফিজুর রহমান। আসসালামু আলাইকুম বাবারা। আল্লাহর রহমতে হাফিজি লাইনে পড়া শেষ করে আমি আমার সংসার জীবন ও কাজ নিয়ে খুবই ভালো দিন কাটাচ্ছিলাম। কিন্তু ভালো থাকার পর যে অন্ধকারে নেমে আসে সে কথা যেন আমি ভুলে গিয়েছিলাম। আমি পেশায় একজন মুয়াজ্জিন ছিলাম এবং বালক বয়স থেকেই কবিরাজি দীক্ষা নিয়েছিলাম আমার দাদাজানের কাছে। মোটামুটি বেশ ভালোই জ্ঞান অর্জন করেছিলাম আমি। অনেক কথাই তো হলো, এবার আসি সেখানে যেখান থেকে আমি বুঝতে পারলাম যে আমার জীবন আর আগের মতো নেই। সব আনন্দ খুশি যেন কালো ছায়ায় ঢেকে পড়েছে। সেদিন ছিল 26 জিলহজ, হিজরি 1436, অর্থাৎ 9 অক্টোবর 2015। আসরের নামাজের পরে আমাদের কাছে একজন মধ্যবয়স্ক ব্যক্তি আসেন এবং বলেন, আপনি তো মুয়াজ্জিন সাহেব, তাই না? হুজুর, আমার ছেলেটাকে সাহায্য করেন, ওর উপরে শয়তানি ছায়া পড়েছে। হঠাৎ এই কথা শুনে আমি কিছুটা থতমত খেয়ে যাই আর ওনাকে শান্ত করে সম্পূর্ণ ঘটনা বলতে বলি। উনি বললেন, ওনার ছেলে রাতে ঘুমায় না, সারা রাত জেগে কেমন যেন আওয়াজ করে কথা বলে, বারবার আসবে, আসতে দে, এই তো আসছে, এমন টাইপের কথা বলে। বেশিরভাগ কথাই আরবিতে বলে, কিন্তু আরবির অক্ষর জ্ঞান ছাড়া বাক্য গঠন তার জানা ছিল না। এছাড়াও ওনার বাসায় নাকি এক ব্যক্তিকেই একই সময়ে কয়েক জায়গায় দেখতে পাওয়া যায়। ওনার কাজে বরকত কমে গেছে, ব্যবসায় আয় নেই, পারিবারিক অসুস্থতা আরও বিভিন্ন সমস্যা লেগেই আছে। এতটুকু শুনতে শুনতে মাগরিবের আজানের সময় হয়ে যায়। আমি আজান দিতে যাবার আগে ওনাকে বলে যাই যে মাগরিবের পরে আমি ওনার বাসায় যাব। উনি খুশি হন আর আমার সাথে নামাজ আদায় করেন। সন্ধ্যা তখন পার হয়েছে। আমি নামাজ ও হাতের কাজ শেষ করি আর সেই ব্যক্তির সাথে দেখা করি। সেই আগন্তুক ব্যক্তির নাম ছিল শহীদ। মসজিদ থেকে বের হয়ে প্রায় 25 মিনিটের রাস্তা। ওনার বাসার সামনে পৌঁছাতেই আমার কেমন যেন প্রচুর অস্থির লাগছিল। মনে হচ্ছিল আমি যেই কাজটা করতে এখানে এসেছি সেই কাজটা বোধহয় আমি করতে পারবো না, আর আমি বোধহয় খুব বড় ধোঁকার শিকার হতে চলেছি। এমন অনেকবার হয়েছে, কিন্তু নিজের ওপর আস্থা রেখে আমি শহীদ ভাইয়ের সাথে ওনার ঘরে প্রবেশ করি। নাস্তা শেষ করে আমি ওনার ছেলের ঘরে প্রবেশ করি। ওনার ছেলে আমাকে দেখে মিটিমিটি হাসল আর বলল, আপনি কয় নাম্বার জানেন? আমি এর মানে জিজ্ঞেস করলে শহীদ ভাই আমাকে বললেন, আমার আগে আরো 6 জন হুজুর ওনার ছেলের চিকিৎসা করতে এসেছেন, কিন্তু ছেলের সাথে দেখা করার পরদিন
কেউ আর কাজ করতে রাজি হননি। ওনাদের ফোন করলে ওনারা ক্ষমা চাইতেন আর বলতেন এই কাজ ওনাদের সাধ্যের বাইরে। আমি এত কিছু না ভেবে ছেলেকে তার নাম জিজ্ঞেস করি। সে কিছু উদাসীন হয়ে ক্ষীণ স্বরে বলল, আমার অনেক অনেক নাম, যুগে যুগে নানান নামে পরিচিত আমি। হ্যাঁ, তুই কিন্তু আমাকে চিনিস। আমি কথাগুলোর মানে কিছুই বুঝলাম না। আর কথা না বাড়িয়ে আমি রুকাইয়া আয়াত পড়া শুরু করি মনে মনে। আমি আয়াত পড়া শুরু করতেই ছেলেটা আমার হাত ধরে ফেলে আর বলে, হুজুর, আয়াত পড়বেন না, এখানেই থামুন। আমি শুরুতে ভেবেছিলাম ছেলেটা বোধহয় অতি প্রাকৃত সিনেমাগুলো দেখে অভিনয় করছে, কিন্তু আমার মনে মনে আয়াত পড়া সে বুঝে ফেলল কিভাবে? আমি নিশ্চিত হলাম যে এই ছেলে কোনো শয়তানের কয়েদে বন্দী হয়ে আছে, যে শয়তানের কোনো ভয় নেই। আমি আয়াত পড়া আবার শুরু করলে ছেলেটা আমাকে বলে, হুজুর, আপনি চাইলে আমাদের দলে আসতে পারবেন। কিভাবে জানেন? ঘুম বাদ দিয়ে দিন। শয়তান হচ্ছে এমন এক সত্তা যে ঘুমায় না, সর্বদা সজাগ। বেশি না, 1 সপ্তাহ ঘুম বাদ দিয়ে দিন, আপনি আমাদের একজন হয়ে যাবেন। আমি আস্তাগফিরুল্লাহ বলে ছেলেটার হাতের কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরে রুকাইয়ার আয়াত পড়া শুরু করলে সে হঠাৎ আমার কানের কাছে এসে আমার কান কামড় দিয়ে বসে। আমি ব্যথায় যন্ত্রণায় তাকে ছেড়ে দেই। রুম থেকে বেরিয়ে এসে ছেলের বাবাকে জিজ্ঞেস করি, কবে থেকে এই অবস্থা? উনি আমাকে বলেন, প্রায় 4 মাস। আমি বিষয়টা দেখছি বলে ওনাকে বিদায় জানাই সেদিনের মতো। ওনার বাসা থেকে বের হয়ে আসার পর রাস্তায় হাঁটতে লাগলাম। হঠাৎ দেখলাম একটা সাপ আমার সামনে যাচ্ছে। রাস্তা অন্ধকার, রাস্তায় প্রচুর ভাঙাচোরা, যে কোনো সময় পা হড়কে পড়ে যেতাম, কিন্তু আমি পা একবারের জন্য কোনো কিছুতে আটকে ফেলিনি। আলোময় রাস্তায় আসতেই সাপটা আমার দিকে তাকিয়ে নাবোধক মাথা নাড়িয়ে কোথায় যেন চলে গেল। সেদিন রাতে নামাজ শেষ করে আমি বাসায় ফিরে আসি। রাতের বেলা খেতে বসতেই আমার মোবাইলে আমার গ্রামের বাড়ি থেকে একটা কল আসে। ফোন ধরতে জানতে পারলাম যে 1.5 ঘন্টা আগে আমার গ্রামের বাড়ির গোয়ালে আগুন লেগে যায় আর আমার গরুগুলো মারা যায়। আমি ফোন রাখতেই আমার বাসার দরজায় আমার ছেলের আওয়াজ শুনতে পাই, আর দরজা খুলে দেখি সে একজনের কাঁধের সাহায্য নিয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে জিজ্ঞেস করতে সে বলল, ঘণ্টাখানেক আগে সে রাস্তা হেঁটে বাড়ি ফিরছিল, হঠাৎ একটা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমার ছেলেকে পেছন থেকে ধাক্কা দেয় আর তার পায়ের পাতায় উঠে যায়। কি ভাবছেন? কাকতালীয় ঘটনা? কাকতালীয় হলে হয়তো ভালোই হতো। আসলে এগুলো ছিল সতর্ক বার্তা আমার জন্য, যেন শহীদ ভাইয়ের ছেলের মামলায় আমি যেন না জড়াই, না হলে অন্য কিছুও হতে পারে যে আমাকে শেষ করতে চায়। আমি বুঝতে পেরেছিলাম এই কাজ সেই শয়তানের, যে মানুষের মাঝে লুকিয়ে মানুষেরই অনিষ্ট করে। বাসার কাউকে আমি এই বিষয়টা বুঝতে দেইনি। সেই শয়তানের ওপর প্রতিশোধ নেবার জন্য আমি ব্যাকুল হয়ে যাই। কিন্তু জানেন, এই লড়াই কোনো সাধারণ লড়াই নয়। এমন শক্তির বিরুদ্ধে লড়াই যাকে না চোখে দেখা যায় আর না তাকে ছোঁয়া যায়। বেশিরভাগ সময়ে আমাদের দাম্ভিকতা এই লড়াইগুলো আমাদের হারিয়ে দেয়। যার যতটুকু যোগ্যতা তাকে সেই পর্যন্ত থাকতে হয়। এর বাইরে যাওয়াই ছিল আমার চরম ভুল। আমি যেন বিদ্যমান কবিরাজ ছিলাম, তাও কিন্তু নয়। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও আমার ছিল না। আমার দাদাজানের কাছ থেকে প্রাথমিক জ্ঞান নিয়ে বাকিটুকু নিজে পড়াশোনা করে আর কাজের মাধ্যমে অর্জন করা, এতটুকুই। কিন্তু আল্লাহর দয়ায় আমার কাজগুলোতে সফল হয়ে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি মানুষ, অন্তর্যামী নই। দাম্ভিকতা চলে এসেছিল আমার ভেতর। প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ। এই দাম্ভিকতা আমাকে কোথায় নিয়ে গেছে জানেন? শুনতে থাকুন। সেদিন রাতের বেলা আমি আমার দাদাজানের পালিত এক জিনের সাথে যোগাযোগ স্থাপন করি। সে আমাকে জানায় যে এই সমস্যাটা অনেক দূর করাবে যদি আমি এটাকে ব্যক্তিগত আক্রোশের মতো করে দেখি। সে আমাকে সাবধান করে, কিন্তু আমি মানতে নারাজ। পরদিন সন্ধ্যায় আমার যাবতীয় জিনিসপত্র নিয়ে চলে যাই শহীদ ভাইয়ের বাসায়। শহীদ ভাইয়ের ছেলের ঘরে প্রবেশ করে আমি তার সাথে কোনো কথা বলি না। সে আমাকে বারবার নানান কথা বলে বিভ্রান্ত আর ক্রোধান্বিত করার চেষ্টা করছিল। এক পর্যায়ে সে চুপ হয়ে যায় আর ধীরে ধীরে আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলে, চাইলে তোর ছেলেকে জাহান্নামের রাস্তা দেখাতে পারতাম। সাবধান করেছিলাম, শুনলি না। যুদ্ধ করতে এলে প্রতিপক্ষকে জানতে হয়। তুই জানিস আমি কে? এ ধরনের বেশ কিছু কথা বলে, এবং এই সব কথা বলে সে আমার ধৈর্যের বাঁধ ভাঙাতে চায়।
আমি তার গলা টিপে ধরে জিজ্ঞাসা করি সে কে আর কি চায়, কেন আমার পরিবারের ওপর হামলা করেছে, আর কেনই বা শহীদ ভাইয়ের ছেলেটাকে নিজের কবজায় নিয়েছে। আমার এহেন আচরণ দেখে শহীদ ভাইয়ের ছেলে রাগে যেন লাল হয়ে গিয়েছিল। হঠাৎ চারপাশে ঝড় শুরু হলো, বাড়িটা যেন এদিক ওদিক দুলতে লাগলো। আমি আমার গলা ছেড়ে আয়াত পড়তে শুরু করলাম। এক পর্যায়ে ছেলেটা মেঝেতে পড়ে যায় আর আমাকে নানানভাবে অভিশাপ দিতে থাকে, বলতে থাকে আমাকে কিভাবে মারবে আর আমার পরিবারের সাথে কি কি করবে। এমন সময় রুমে শহীদ ভাই চলে আসেন আর উনি আমাকে আমার মুখ পেছন থেকে চেপে ধরেন আর বলেন, আপনাকে এনেছি আমার ছেলেকে ভালো করতে, তাকে মেরে ফেলতে নয়। আমি অবাক হয়ে যাই। শহীদ ভাইকে বোঝানোর চেষ্টা করলে উনি বুঝতে চান না। আমাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলেন, উনি রুম ত্যাগ করতে বলেন। আমি আমার জিনিসপত্র গুছিয়ে রাগে ওনার বাসা থেকে বেরিয়ে আসি। আসার সময় শহীদ ভাইয়ের ছেলে আমাকে বলে যে আজকের কাজের ফল নাকি আমি পাবো। বেরিয়ে আসার সময় শহীদ ভাই আমাকে পেছন থেকে অনেকবার ডাকলেও আমি সাড়া দেইনি। আমি মনে মনে ক্ষুব্ধ ছিলাম। আমি এসব কাজ সফলতার সাথে করি আর আমাকে এভাবে বেরিয়ে যেতে বলল। আমার এই অহংকার আমাকে ডুবিয়েছে শেষে। এর পরের ঘটনাগুলো আমার জীবনের। সেদিনের ঘটনার পর শহীদ ভাই আমাকে অনেকবার ফোন দিয়েছেন, কিন্তু আমি ওনার ফোনের উত্তর একবারের জন্য দেইনি। এতটুকু বলেই হাফিজুর রহমান থামলেন, কারণ ওনার রুমের দরজায় কড়া নাড়ছিল কেউ। দরজা খুলতেই বৃদ্ধ বয়স্ক একজন হুজুর প্রবেশ করলেন ওনার রুমে। কে উনি? কিভাবে উনি হাফিজুর রহমান সাহেবের জীবনের সাথে জড়িত? জানতে চান? শুনতে থাকুন। নতুন ব্যক্তি রুমে আসার পরে ওনাকে চা পানি দেয়া হয়। আমিও আমার বন্ধু একটু আসছি বলে হুজুরের বাসা থেকে বের হয়ে নিচে চলে আসি। চায়ের দোকানে বসি। চা আর সিগারেট খেতে খেতে হুজুরের বলা কাহিনীগুলো নিয়ে আলোচনা করছি। চা সিগারেট শেষ করে আমরা যাই হাফিজ সাহেবের বাসায়। আমাদের বসিয়ে উনি এবার ওনার জীবন কাহিনী বলা শুরু করেন। আরো একবার বলছেন হাফিজুর রহমান। সেদিনের পর যেন জীবন আর স্বাভাবিক ছিল না আমার। আপনাদের কিছু ঘটনা বলি ধীরে ধীরে, যেগুলো আমাকে পাগল করে দিচ্ছিল। ঘটনা 1। প্রচন্ড গরমে আমি বারান্দায় ঘুমাতাম। আমার বাসা অনেক ওপরের তলায় হওয়ায় বারান্দায় ঘুমালেও বাইরে কেউ দেখত না। সেদিন আসরের নামাজ পড়ে আমি বারান্দায় শুয়েছিলাম একটু ঘুম ঘুম চোখে। আমাদের বাড়িতে তখন আমার স্ত্রী দূর সম্পর্কের এক আপা এসে হাতের কাজে সহায়তা করতেন। ওনার নাম মার্জিয়া। আমরা ওনাকে মার্জিয়া আপা বলেই ডাকতাম। আমি যখন বারান্দায় ঘুম ঘুম অবস্থায়, তখন মার্জিয়া আপা ও আমার স্ত্রী এসে আমার ঘরটা ঝাড়ু আর মুছে দিয়ে কথা বলতে বলতে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পর আমার স্ত্রী আমার ঘরে এসে আমাকে বারান্দা থেকে রুমে আসার জন্য বলে। আমি বারান্দার দরজাটা বন্ধ করে দিয়ে রুমে চলে আসি। আমার ঘরের বর্ণনাটা একটু দেই। আমার রুমে প্রবেশ করতেই বাম দিকে আমাদের বিছানা, সামনে পড়ার টেবিল ও একটি থাই গ্লাস করা জানালা। জানালার সামনেই বারান্দা, অর্থাৎ জানালা দিয়ে বারান্দা দেখা যায়। জানালার ডান পাশে বারান্দার দরজা। আমি রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। আমিও আমার স্ত্রী কথা বলছিলাম। এমন সময় বারান্দায় কেউ একজন ভাইজান বলে ডাক দিয়ে উঠল। আমিও আমার স্ত্রী জানালার পর্দা সরিয়ে দেখি মার্জিয়া আপা কুৎসিত এক হাসি দিয়ে আমাকে বলছে, ভাইজান, কাজ করতে এসেছি, দরজা খোলেন, বহুদিন দেখা নাই ভাইজান। আমি আমার স্ত্রী ভয়ে যেন আমাদের বাক শক্তি হারাই। দিন দুপুরে বারান্দার গ্রিল ভেদ করে গোটা একটা মানুষ কিভাবে বারান্দায় আসে? আমার মার্জিয়া আপাত কাজ করে ইতোমধ্যে চলে গেছে। ভয়ে আমার মুখ দিয়ে আয়াতুল কুরসিও বের হচ্ছিল না। আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমাদের দুজনের চোখের সামনে সে আমাদের দরজা ভেদ করে একটা পা বাড়ালো। এই দেখে আমার স্ত্রী চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় এবং আমিও মানসিক রোগীর মতন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি। আশ্চর্য বিষয় হলো, আমার স্ত্রী এত জোরে চিৎকার শুনেও আমার ছেলে বা মেয়ে কেউ আমাদের রুমে আসেনি সাহায্য করতে। অনেক কষ্টে নিজের জানা সকল টোটকা মুখে আনার চেষ্টা করতে লাগলাম। চোখ বন্ধ করে ভাবতে লাগলাম যে আমি একজন কবিরাজ, আমি অনেক শয়তানকে হারিয়েছি, আমি কেন ভয় পাব? কিন্তু এখন বুঝি যে আমার অহংকারের কারণে আমি আল্লাহকে ডাকা ভুলে যাচ্ছিলাম, তাই হয়তো এসব শাস্তি পাচ্ছি। চোখ খুলে দেখলাম সব স্বাভাবিক। আমার স্ত্রী তখনও মেঝেতে পড়ে আছেন। আমি নিজের সাথে অনেক যুদ্ধ করে মেঝে থেকে উঠে আমার স্ত্রীর জ্ঞান ফিরিয়ে রুম থেকে বেরিয়ে আমার ছেলে ও মেয়েকে ডেকে জিজ্ঞাসা করি তারা কি তাদের মায়ের চিৎকার শোনেনি? যদি শুনে থাকে তবে কেন এলো না? আমার ছেলে আমাকে বলল চিৎকার শুনে সে তার বোনকে নিয়ে আমার ঘরেই আসছিল, কিন্তু ডাইনিং রুমে আমি নাকি তাদের বলেছিলাম তাদের মা একটি পতঙ্গ দেখে ভয় পেয়েছিল বলে চিৎকার করছিল, তাই তারা তাদের মায়ের ঘরে ঢোকেনি।
এই কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি তো ঘরেই ছিলাম, তবে আমার ছেলে মেয়েদের সাথে কে ছিল? ঘটনা 2। একদিন ফজরের আজান দিতে মসজিদে যাচ্ছিলাম। রাস্তা একেবারে অন্ধকার, বিদ্যুৎ ছিল না। আমি বাসা থেকে বের হতেই একজন ব্যক্তি গায়ে চাদর চাপিয়ে হাতে একটা হ্যারিকেন নিয়ে আমাকে বললেন, চলেন হুজুর, মসজিদে যাই। এই জামানায় হ্যারিকেন নিয়ে কেউ রাস্তায় হাঁটছে দেখে আমি অবাক হই। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি কে? উনি আমাকে কোনো উত্তর দেননি। মসজিদে আসার পর উনি নিজে থেকেই আমাকে বললেন, হুজুর, চিনতে পারিসনি আমাকে? তোকে সাহায্য করলাম কারণ অন্ধকার পথে আজান দিয়ে এলে তোর আজ বিপদ ছিল, আর সেই বিপদের পরেও তুই যদি মসজিদে আসতি তাহলে আল্লাহ তোর গুনাহ মাফ করে দিত। কারণ এমনি এমনি মানুষ আল্লাহকে ডাকে না, বিপদে পড়লেই ডাকে। তোর গুনাহ মাফ হতে থাকলে আমি তোকে মারব কিভাবে? তাই তোকে পথ দেখিয়ে নিয়ে এলাম। আর খোদ শয়তান যখন কাউকে সাহায্য করে তখন তার ক্ষতি করে, এমন কে আছে? এই কথা বলে সে আস্তে আস্তে হেঁটে চলে গেল। আমি বুঝতে পারলাম যে আমাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে কি আমার অনিষ্ট করতে চাচ্ছে। আমি খুব বাজেভাবে যেন এক গোলক ধাঁধায় ফেসে যাচ্ছি। ঘটনা 3। রাতের বেলা ঘুমানোর আগে রাতের খাবার আমার ডাইনিং এই খাওয়ার অভ্যেস। সেদিন আমার স্ত্রী আমাকে ডাইনিং এ খাবার না দিয়ে আমার ঘরে এসে খাবার দিয়ে গেলেন। আমি আস্তে ধীরে খাবার খেয়ে প্লেট চেয়ারের ওপর রেখে পানি খেয়ে বসলাম বিছানায়। হাত ধুতে যাবার জন্য যাব, এমন সময় আমার স্ত্রী আমার ঘরে এসে চিৎকার দিয়ে চলে গেলেন। কয়েক সেকেন্ড পরেই আমার ছেলে এসে আমাকে দেখে বলল, আমি সব কি খেয়েছি? হঠাৎ আমার চোখ গেল আমার খাবারের প্লেটে। সেখানে ছিল মাছ মুরগির ভেতর থাকা সেই সব অংশ যেগুলো খাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমার খাবার ছিল পচা গলা রক্ত। আমি বমি করে দিতে চাইলাম, মাথা তুলতেই দেখলাম আমার ছেলের পেছনে দাঁড়িয়ে আমার স্ত্রী হাসছে। আমি বুঝতে পারলাম আমার স্ত্রী শয়তানের কবজায় চলে গেছে। আমি সেদিন সবকিছু আমার ছেলেকে জানাই আর বলি যে তাদের মায়ের রুকাইয়া করতে হবে জলদি। আমার ছেলে শুরুতে রাজি না হলেও আমার দেয়া প্রমাণগুলোকে মানা করতে পারেনি, বিধায় সে রাজি হয়ে যায়। আমি মসজিদ থেকে আমার দরকারি জিনিসপত্র নিয়ে আসতে চলে গেলাম আমার ছেলেকে বাসায় রেখে। সেদিন বাসায় ফিরে আমি যা দেখলাম সেই দৃশ্য কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ দেখতে চাইবে না। আমি দেখলাম আমার ছেলে রুমের কোনায় অজ্ঞান হয়ে পড়ে আছে, আমার স্ত্রী বিছানার সাথে বাঁধা, আর আমি আরো দেখলাম যে আমি নিজেই আমার স্ত্রী রুকাইয়া করছি, কিন্তু আমার মুখের একটা কথাও আরবি ছিল না। বেদ দিয়ে আঘাত করতে করতে আমি রূপী সেই শয়তান আমার স্ত্রীর শরীর থেকে রক্ত অবধি বের করে দিচ্ছিল। হঠাৎ সেই শয়তান আমাকে দেখে একগাল হেসে আমার দিকে ধেয়ে আসলো। এরপর আমার আর কিছু মনে নেই। আমার জ্ঞান ফিরতে আমি দেখলাম আমার ছেলে প্রচন্ড ক্রোধে আমার দিকে তাকিয়ে আছে আর তার মায়ের পাশে বসে আছে। আমার ছেলে রুম থেকে বের হয়ে তার বোনকে রুমে পাঠিয়ে দেয়। আমার মেয়েটা আমার স্ত্রীর শরীরে ব্যান্ডেজ করে দিচ্ছিল। আমার স্ত্রী আমাকে দেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। আমি আমার ছেলেকে ডেকে সব বুঝিয়ে বললাম যে ওই ব্যক্তি আমি ছিলাম না। সে বুঝতেই চাইল না। এরপর আমি তাকে নিয়ে মসজিদে গেলাম। একজন খাদেমকে ডেকে আমার ছেলেকে জানাতে বললাম যে আমি একটু আগে মসজিদে ছিলাম কিনা। খাদেম বলল, ভাইজান, আল্লাহর রাস্তায় আসেন, আবার বউকে মেরে একটু আগেই বুক ফুলিয়ে বলে গেলেন যে এখন এসে আবার জিজ্ঞেস করছেন একটু আগে কোথায় ছিলেন। আমি ও আমার ছেলে এবার দুজনেই বুঝলাম কেউ একজন আমার রূপ ধারণ করে আমার সম্মান নষ্ট করে আমাকে শেষ করে দিতে চাইছে। এরপর আমি লজ্জায় মসজিদে যাওয়া বন্ধ করে দেই। আমি আমার পরিবার বুঝলেই কি হবে, মানুষ তো আর বুঝবে না যে আমি নির্দোষ। এভাবে আস্তে আস্তে আমি অন্ধকারে তলিয়ে যাচ্ছিলাম। আমার কিছুই মনে থাকতো না। মাথার চুল উঠে যাচ্ছিল, দাঁত কালো হয়ে যাচ্ছিল আর পড়ে যাচ্ছিল, ঠোঁটের চামড়া উঠে সাদা হয়ে যাচ্ছিল। অবশেষে এমন এক রাত এলো যা পার করার পর অনেক দিনের স্মৃতি আজও আমার মস্তিষ্কে নেই। আমার যতটুকু মনে আছে, সেদিন রাত 12টার পরে আমি বিছানায় শুয়েছিলাম। আমার স্ত্রী তখন আমার বাবার বাড়ি অবস্থান করছিলেন ওনার আব্বুর ইন্তেকালের কারণে। আমি বিছানায় শুয়েছিলাম। এমন সময় আমার বিছানার নিচ থেকে কিসের যেন আওয়াজ এলো। আমার বাসায় এক রুমে আমি আর 2 রুমে আমার ছেলেও। ওইদিকে আমার হঠাৎ কনকনে শীত লাগতে শুরু করে। বারান্দায় গেলাম উঠে। নিকশ কালো অন্ধকার, এর মাঝে 2 চোখ জলজল করতে দেখলাম। আমি ভয়ে রুমে চলে আসি। আমি লাইটের সুইচ দিলেও সেগুলো জ্বলছিল না। হঠাৎ আমি আমার ঘরের ভেতর একটা সুড়ঙ্গ পথের মতো কিছু অনুভব করলাম, আর সেটির ভেতর মনে হলো পড়ে গেলাম। আমি চিৎকার দিয়ে মনে হয় জ্ঞান হারাই। এটুকু বলেই
হাফিজ সাহেব থামেন এবং বলেন, এরপরের ঘটনা বলবেন ওনার ছেলে জুবায়ের। শুরু করছেন জুবায়ের ভাই। সেদিন রাতে আব্বুর চিৎকার শুনে আমি আমার বোন আব্বুর ঘরে গিয়ে দেখি দরজা বন্ধ, কিন্তু আম্মু বা আব্বু কখনোই দরজা বন্ধ করে ঘুমান না। অবাক হলাম। পাশের বাসার প্রতিবেশীদের সাহায্যে দরজার তালা ভাঙলাম। ভেতরে গিয়ে দেখি আব্বু কেমন যেন শরীর মুচড়ে শুয়ে আছেন। ওনার হাত পায়ের আঙুল সব অদ্ভুতভাবে মোচড়ানো, মুখ হাঁ করে বিচ্ছিরি একটা হাসি, আর চোখের মণি যেন কালো থেকে আরো কালো ও বড় হয়ে গেছে। চেহারাটাও সাদা হয়ে গেছে। হঠাৎ আব্বুর চোখের মণি আমাদের দিকে ঘুরল, আর আব্বু কটকট শব্দে আস্তে আস্তে হেসে উঠলেন। এই দেখে আমার সাহায্য করতে যারাই এসেছিলেন সবাই সেখান থেকে পালিয়ে যান ভয়ে। তখন আমি খবর দিই আব্বুর এক বন্ধু ইয়াসির চাচাকে, যিনি আব্বুর সাথেই হাফিজি পড়েছেন ও ভারত থেকে উচ্চ শিক্ষা লাভ করে দেশে এসেছেন। উনি একজন বড় মাপের কবিরাজ। অনেক দূর দূরান্ত ঘুরে উনি শিক্ষা অর্জন করেছিলেন। একটু আগে যে ব্যক্তি আপনাদের সামনে এই ঘরে প্রবেশ করলেন উনিই হচ্ছেন ইয়াসির চাচা। আমার আব্বুর সাথে আসলে কি হয়েছিল তার বাকি অংশ উনিই আপনাদের বলবেন। জুবায়ের ভাইয়ের কথা শেষ হবার পর আমিও আমার বন্ধু ইয়াসির হুজুরকে সালাম জানিয়ে ওনার কাছে ঘটনা শুনতে চাই। হুজুর আমাদের সালামের উত্তর নেন এবং ঘটনার বাকি অংশ ও শেষ অংশ বলতে শুরু করেন। বলছেন ইয়াসির হুজুর, নিদ্রা বা ঘুম আমাদের প্রতিটি জীবিত প্রাণীর জন্য খুবই জরুরি। আমি বিজ্ঞান নিয়েও পড়েছি আর ধর্ম নিয়েও। বিজ্ঞান এসেছে এই ধর্ম থেকে। বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন, আর ধর্ম বলে আল্লাহ রাত দিয়েছেন ঘুমাবার জন্য। আপনারা কি কেউ রাশিয়ার করা ঘুমের ওপর পরীক্ষার কথা পড়েছিলেন? 5 জন বন্দীদের ওপর করা হয় এই পরীক্ষা। নির্দিষ্ট দিন না ঘুমানোর ফলে তারা একে অপরের হাত পা অবধি খেয়ে ফেলেছিল। সর্বশেষ যে ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সে খুব বেশি পরিমাণে হিংস্র হয়ে উঠেছিল। বারবার বলছিল যে তারা কষ্ট ও ব্যথার ঊর্ধ্বে। মন্বন্তরে সে নাকি দাবি করেছিল যে সে শয়তানকে দেখেছে আর শয়তান হয়ে গিয়েছে। জুবায়েরকে তার বাবা হাফিজ সবকিছুই বলেছিল। বুঝিয়ে দেন যে শুকরিয়া আদায় যারা করেন না তাদের পরিণাম কি হয়। আল্লাহ সর্বদা বিরাজমান এটা বোঝাতেও মাঝে মাঝে কিছু নিদর্শন স্থাপন করেন। যেমন এখানে হয়তো বোঝাচ্ছেন যে একজন কুরআনে হাফেজ ও কবিরাজ যে অনেক জ্ঞানী, তাকেই যদি শয়তান ধরতে পারে, তবে আমরা যারা নামাজ কালাম পড়ি না, রোজা রমজান করি না বা আল্লাহকে মনেও করি না, তাদের কি হতে পারে। যাই হোক, হাফিজের ক্ষেত্রে হয়তো তাই হয়েছে। অনেক কবিরাজি আছেন যারা নিজেদের সফলতা নিয়ে দম্ভ করেন আর ভুলে যান যে সবকিছু আল্লাহর ইচ্ছা মতো হয় আর আমরা উসিলা মাত্র। হাফিজ তার জীবনে একটি কাজের কথা জুবায়েরকে বলেছিল অনেক গর্ব করে, যেখানে নাকি সে শয়তানকে বলেছিল যে আল্লাহ আজ তোকে বাঁচাতে পারবে না। এরপর নাকি সেই জিনকে বোতলবন্দি করতে চেয়েছিল কিন্তু পারেনি। সেই কাজে তাকে সাহায্য করেছিল একজন জিন। সেই জিন শয়তানের শক্তি দেখে পথভ্রষ্ট হয়ে যায় আর নিজেই এক শয়তানের সহযোগী ও শয়তানে পরিণত হয়। এটা আমরা কিভাবে জানলাম জানেন? হাফিজ সুস্থ হবার পর নিজেই আমাদের বলেছে যে এই সেই শয়তান যে এক সময় তার সাহায্যকারী ছিল, যার নাম হাফিজের মনে নেই আর সে মনে করতেও পারে না। কেন পারে না সেটা একটু পরে জানতে পারবেন। সেই পথভ্রষ্ট শয়তান এরপর নিজের কাজ করতে শুরু করে। শয়তানের ক্ষমতা বোঝাবার জন্য শয়তানের সাথে লড়াই করে এমন বান্দাদেরই ক্ষতি করতে উদ্ধত হয়। তার জানা মতে যারা শয়তানের ধোঁকা থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে তাদেরকে আস্তে আস্তে সরিয়ে দেওয়ার কাজে সে হাত দেয়। সেই হিসেবে তার পুরাতন বন্ধু হাফিজুর রহমানকেই সরিয়ে দেবার কাজ শুরু করে সে। শহীদ ভাইয়ের ছেলে শুধুমাত্র একটি উসিলা। বাকি কথা জানার জন্য আমি সেদিন হাফিজ সাহেবের ওপর লুকাইয়া করি। আয়াত পড়তে পড়তে তাকে কষ্ট দিতে থাকি। এক পর্যায়ে সে জানায় যে সে নিজেই নাকি শয়তানের ভাইয়ের ছেলের মাধ্যমে শহীদ ভাইকে হাফিজের কথা বলেছে। অনেকদিন একসাথে ছিল বিধায় হাফিজ যেন তাকে চিনতে না পারে, সেই জন্য তার এই ছলনা। সেদিন রাতে ফেরার সময় হাফিজের সামনে একটা সাপ সব সময় ছিল। সেই সাপ নাকি সেই শয়তানই ছিল। এবড়ো থেবড়ো রাস্তায় হাফিজ পড়ে যেন না যায় আর তার মুখ থেকে যেন কষ্ট পেয়ে আল্লাহ বের না হয়, সেজন্য সে হাফিজকে সেদিন পথে কোনো বিপদে পড়তে দেয়নি। কত চালাক আর ধোঁকাবাজ এই শয়তান। সেদিন রাতে আমরা শহীদ ভাইকে ফোন করেছিলাম। উনি বলেছেন যে হাফিজ তার ছেলেকে রুকাইয়া করার সময় হঠাৎ রুম থেকে বেরিয়ে চলে যায় আর কখনো ফিরে আসেনি এবং ফোন করলেও ধরেনি।
হাফিজ চলে যাবার পর নাকি শহীদ ভাইয়ের ছেলে সুস্থ হয়ে গিয়েছিল। সেজন্য ধন্যবাদ জানাতে শহীদ ভাই হাফিজকে ফোন করেছিলেন বহুবার। কিন্তু হাফিজের ভাষ্যমতে কি ছিল জানেন? হাফিজ বলেছিল যে শহীদ ভাই নাকি তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিল। এর মানে এই শয়তান খুব নিপুণভাবে যে কোনো রূপ ধারণ করতে পারে এবং বিভ্রান্ত করতে পারে। সবকিছু জানার পর আমি বুঝতে পারি একে ছাড়ানো মুশকিল হবে, কারণ সে হাফিজকে খুব ভালো করেই চেনে। 2 দিন পরে আমি আমার কাজ শুরু করি। আমার সাথে 2জন বিজ্ঞ ব্যক্তিও ছিলেন এই কাজে। মাগরিবের নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে 3 জন প্রবেশ করি হাফিজের ঘরে। কোনো কথা না বলে আমরা আয়াত পড়তে থাকি। আয়াত পড়তে পড়তে কিছু জিনিস দিয়ে হাফিজের শরীর ঝাড়তে থাকি। ওর মুখ দিয়ে গ্যাজেলা বের হতে শুরু করে। হঠাৎ নড়াচড়া থামিয়ে দিয়ে সে বলল, অসম্ভব, আমাকে মেরে ফেললেও আমি ওকে ছাড়ব না। হঠাৎ দেখলাম আমি তো হাফিজের রুকাইয়া করছি না, বিছানায় তো হাফিজের ছেলে জুবায়ের। সে ব্যথায় কষ্টে কাতরাচ্ছে। আমরা 3 জন তার হাতের বাঁধন খুলে দেই। সে আমাদের ধাক্কা দিয়ে চলে যায় রুমের বাইরে। রুমের বাইরে এসে আমরা দেখি যে সোফার ওপর জুবায়ের বসে আছে। আমাদের দেখে সে জিজ্ঞাসা করল, হুজুর, কাজ হয়েছে? আব্বু কেমন আছেন? আমি আমার জীবনে এমন শয়তান কখনো দেখিনি। এভাবে কিভাবে সে ধোঁকা দিচ্ছে সেটিও বুঝতে পারছিলাম না। হাফিজই বা কোথায়? আমরা 3 জন আর জুবায়ের মিলে হাফিজকে খুঁজতে যাই। আশ্চর্যজনকভাবে হাফিজকে আমরা তার ঘরেই বাঁধা অবস্থায় তারই বিছানায় খুঁজে পাই। আমি বুঝতে পারি এই শয়তানের জাত হল সিলাত, যারা মানুষের চেহারা নকল করে ধোঁকা দেয়। হাফিজের জ্ঞান ফিরিয়ে আমি তার কাছ থেকে সেই শয়তানের নাম জানতে চাই, কিন্তু হাফিজ মানসিক রোগীর মতো আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আমি ভাবি যে নামটা জানতে পারলে হয়তো সহজেই কাবু করতে পারতাম শয়তানটাকে। পারলাম না। এটুকু বলে ইয়াসির হুজুর আর জুবায়ের আমাদের নিয়ে বাইরে চলে এলেন। হাফিজ সাহেবকে ঘরের ভেতর রেখেই ইয়াসির হুজুর আমাদের বললেন, আপনারা কি জানেন হাফিজের যে 2টা মেয়ে ছিল? যেদিন ওর রুকাইয়া হচ্ছিল সেদিন রাতে শয়তানের নাম জানতে চাইলে হাফিজ আমাকে কিছুই বলেননি। কিন্তু হাফিজ তখন শয়তানের কবজাতে ছিল না, সে একটা শকে ছিল। আর এই শয়তান যে কারো রূপ ধারণ করতে পারে এবং আমাদের ধোঁকা দিতে পারে। জুবায়ের তার কবজায় আছে দেখে হাফিজের মেয়ে তার কবজায় দেখিয়ে ধোঁকা দিতে পারে। তাই আমরা বুঝতে পারছিলাম না এই শয়তান আসলে কার শরীরে ছিল। কিন্তু হঠাৎ যা হলো তাতে আমাদের সবার ধারণা পাল্টে যায়। হঠাৎ হাফিজের বড় মেয়ের ঘর থেকে কটকট করে হাসির আওয়াজ ভেসে আসলো, আর রুম থেকে কর্কশ কণ্ঠে ভেসে আসছিল, যাচ্ছি, কিন্তু মেয়েটাকে সাথে নিয়ে যাচ্ছি। এতদিন এই মেয়ের শরীরে বাস করেছি, কেউ বুঝতেও পারলি না। তোরা দুর্বল, মরবি তোরা। আমি আবার আসবো, হাফিজের কাছে রোজ আসবো। হাফিজের মাথায় থাকবো, আর ওকে কষ্ট পেয়ে আল্লাহ বলতে দিব না। আল্লাহকেও ভুলে গেলে তবে ওকে মারব। প্রতিজ্ঞা করলাম ওকে আমি আমার বশ করে রাখবো। আমার ব্যাপারে কিছু জানতে পারবি না তোরা, আমার নামটাও জানতে পারবি না। আমি ওকে বলতে দেব না, ওর মাথায় আমার বাস হবে। এখন বুঝতে পেরেছেন হাফিজ কেন এই শয়তানের নাম আমাদের বলতে পারে না। হাফিজের মেয়ে এসব বলার পর সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। আমরা হাফিজের বড় মেয়ের ঘরে গিয়ে দেখি দেয়ালে দেয়ালে কালো জাদুর কত চিত্র আঁকা। তার মা বাড়িতে না থাকায় বাসার পুরুষ মানুষ তার রুমে কখনোই যেত না। মানে শয়তানের জন্য আদর্শ এক শিকার। মার্জিয়া আপাও তার ঘরে যেতেন না, কারণ মেয়েটা নাকি নিজেই ঘর গুছাতো আর পরিষ্কার করত। হাফিজ আজও মনে করতে পারেন না তার বড় মেয়ের কথা। সে জানেই না তার বড় মেয়ে বলে আসলে কেউ ছিল। শয়তান তার কথা রেখে চলেছে। মেয়ের শোকে আল্লাহ বের হয় না তার মুখ দিয়ে। মেয়েকে যে মনেই নেই তার। অনেক ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু সবাই বলেছে জোর করে যেন কিছু করানো না হয়, তাহলে ক্ষতি। ওর নামাজের হিসাব থাকে না। জুবায়ের নামাজের সময় হলে বলে দেয় ও কোরআনের হাফেজ, একটা সূরাও বলতে পারে না। হয়তো অহংকারের সাজা পাচ্ছে। ওর মেয়েটাও আর ফিরে আসেনি। যদিও আসে তো কবে আসবে কেউ জানে না। বদনাম হবে জন্য সবাইকে বলা হয়েছে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। এদিকে এলাকার লোকে তাকে ছিছি করে, কারণ ওই যে নিজের স্ত্রীকে মারধরের খবর। শয়তান ওর রূপ নিয়ে ওর নাম খারাপ করার জন্য স্ত্রীকে মারার কথা বলে বুক ফুলিয়ে বলেছে। এজন্য জুবায়ের তার বাবাকে নিয়ে নামাজ পড়তেও বের হয় না, যদি কেউ সেই মারধরের কথা বলে আর মেয়ের কথা জিজ্ঞেস করে এই ভয়ে। কিভাবে জীবন বদলে যায়। আমি এই মসজিদের ইমাম। জুবায়ের তোমাকে বলেছিল 2-1 জনের সাথে কথা বলার জন্য যে হাফিজ কেমন ব্যক্তি সেটা জানার জন্য। আমি একজন যে আগে থেকে ওকে চিনি। আর যদি কারো সাথে চাও কথা বলতে পারো, হাফিজ আর ভালো নাই।
তার মেয়ে কোথায় আছে কেউ জানে না। দোয়া করবা তোমরা হাফিজ ও তার মেয়ের জন্য। আমি তো শুরু থেকেই সবই দেখছি, দোয়া ছাড়া আর কি বা করব। ইয়াসির হুজুরের কথা শেষ করতেই জুবায়ের ভাই ছলছল চোখে আমাদের নিয়ে বাসার নিচে এলেন। কাঁদো কাঁদো কণ্ঠে বললেন ওনার বড় বোনের কথা। উনি আপুকে অনেক মনে করেন, খোঁজেন, কষ্ট পান। কোথায় আছেন, কিভাবে আছেন কেউ জানে না। এই ঘটনাটি জুবায়ের ভাই আমাকে সবার সাথে শেয়ার করতে বলেছেন, যেন সফলতা, অহংকার ও দাম্ভিকতায় বশবর্তী হয়ে আমরা কেউ আল্লাহকে ভুলে না যাই, নিজেকে যেন বদলে না ফেলি। হয়তো তার বাবার এসব ভুলের মাসুল আজ তার পরিবার সহ সবাই দিচ্ছে। পরবর্তীতে এই ঘটনা কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউ জানে না। এরপর আমিও আমার বন্ধু মসজিদের একজন বৃদ্ধ খাদেমের কাছ থেকে এই ঘটনাটি ভেরিফাই করতে যাই। যেহেতু উনি অনেক বৃদ্ধ, সেহেতু উনি হয়তো বলতে পারবেন ভেবেই ওনার কাছে এই বিষয়ে জানতে চাই। উনি বলেন হাফিজ সাহেব খুব হাসি খুশি আর খুব ভালো মানুষ ছিলেন। ওনার সাথে খুব খারাপ কিছু হয়েছিল বলেই উনি ওনার স্ত্রীকে আঘাত করেছিলেন, কিন্তু উনি মানুষ নাকি ভালো। বলে রাখা ভালো যে শয়তান হাফিজ সাহেবের রূপ নিয়ে এসে সবাইকে জানিয়েছিল যে হাফিজ সাহেব ওনার স্ত্রীকে আঘাত করেছেন। সেজন্য অনেকেই হাফিজ সাহেবকে নিয়ে কটু কথা বলে। উনি আর আজান দেন না, নামাজ পড়ান না, মসজিদে ওনাকে দেখা যায় না বলে অনেকেই ওনাকে পাপীও বলে। কিন্তু যারা আগে থেকে ওনাকে চেনেন তারা ওনাকে ভালো বই খারাপ বলেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, কি মনে হয় আপনাদের, হাফিজ সাহেবের মেয়ে কি আদৌ ফিরে আসবেন? এই ঘটনাটির মাধ্যমে যে মেসেজ হাফিজ সাহেবের পরিবার আমাদের দিয়েছেন সেটি হল অহংকার করে যেন আল্লাহকে আমরা ভুলে না যাই। আল্লাহ সকলকে হিদায়াত দান করুন, আমিন। এই ছিল আপনাদের জন্য আমার আজকের পাঠানো উপহার। সবাইকে ধন্যবাদ কষ্ট করে ঘটনাটি শোনার জন্য। রাসেল ভাইকেও কষ্ট করে সময় নিয়ে ঘটনাটি পড়ার জন্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোন সপ্তাহে নতুন কোন ঘটনা নিয়ে। ততদিন অবধি ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ভেরি মাচ সাবিত আপনার ঘটনার জন্য। আশা করছি সবাই পছন্দ করেছেন ঘটনাটি এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। যাই হোক, আমরা আপনাদের কাছ থেকে এরকম দারুণ দারুণ সব ঘটনা চাই, আর সেই জন্য আমাদেরকে ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। পাঠিয়ে দিন আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন। এই ফাইলটি ডাউনলোড করেছেন episodevd.com ওয়েবসাইট থেকে। এরকম আরো অনেক ফাইল ডাউনলোড করার জন্য এখনই ভিজিট করুন episodevd.com। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Booth.com with Russell। ওয়েলকাম ব্যাক। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। একটু আগে যে ঘটনাটি আপনারা শুনলেন, আশা করছি সেই ঘটনাটিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমরা সার্থক মনে করব নিজেদেরকে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। এবং ইন দ্য মিন টাইম আপনারা আমাদের ফেসবুকের সাথে কানেক্টেড থাকুন, আমাদের ইউটিউবের সাথে কানেক্টেড থাকুন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে আনন্দ দেবার নানানভাবে। এবং সামনের মাসেও আমাদের একটা প্ল্যান রয়েছে, যে প্ল্যানটা আমরা এখন এই মুহূর্তে বলতে পারছি না। কিন্তু সত্যি কথা বলতে, যখন আপনারা এই শোটা শুনছেন তার ঠিক 1 মাস 1 দিন, মানে এখন যদি আমি 14 তারিখ ধরি, এখন যতটা বাজে, এখন যদি আমি 14 তারিখ ধরি তাহলে বলতে হবে ঠিক 1 মাস পরে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী। এবং আমরা ভূত.com যাত্রা শুরু করেছিলাম 2020 সালের ফেব্রুয়ারি মাসে 14 তারিখ ভালোবাসা দিবসে। এবং সেই দিনও আমরা কিন্তু সত্যি কথা বলতে যেটা এরকমই একটা সময় আমাদের শুরু হয়েছিল। সেদিন কি ফ্রাইডে 13 ছিল? একটু দেখতে হবে ক্যালেন্ডার। যাই হোক, আপনারা খুঁজে বের করুন, আপনারা বলুন যে 14 ফেব্রুয়ারি 2020 কি বার ছিল। কমেন্টে লিখে ফেলুন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আর আমাদের
ইমেল হচ্ছে russell.booth.com@gmail.com। ইউটিউবে আপনারা কানেক্টেড থাকতে পারেন আমাদের সাথে। আপনারা আমাদের পেজে আসলে আমাদের ইউটিউবের লিঙ্কটা পেয়ে যাবেন। যাই হোক, চলে যাব পরবর্তী ঘটনায় এবং আশা করব যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। সাথে ভূত.com এর সঞ্চালক রাসেল ভাইকেও জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। ভূত.com এমন একটি প্ল্যাটফর্ম যেখানে অনেকে তাদের নিজের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত এবং লোমহর্ষক ঘটনা সবার মাঝে শেয়ার করেন এবং অনেকে উপভোগ করেন, অনেকে আবার ভয়ও পান। কেউ বিশ্বাস করেন, আবার কেউ বিশ্বাস করেন না। যারা বিশ্বাস করেন না তাদের কিছু বলার নেই, কেননা এটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। আমি মোহাম্মদ শফিউল হাসান বলছি নাটোর থেকে। আমার নিজের সাথে ঘটে যাওয়া কিছু অদ্ভুত অভিজ্ঞতা আজ আমি আপনাদের কাছে তুলে ধরব ইনশাআল্লাহ। লেখার ভুল ত্রুটির জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি নিজেই চাই আপনাদের ঘটনাটি রাসেল ভাই পড়ে শোনান। সময়টা 2014, সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়ে বাসায় বসেছিলাম। ভাবলাম এই সময়টা ব্যয় না করে আল্লাহর রাস্তায় কাটানো যাক। ক্লাস 8 থেকে আমি ধর্মীয় রীতিনীতিতে অভ্যস্ত, তাই সুযোগ পেলেই বিভিন্ন মাহফিল ও তাবলীগে সময় লাগানোর অভ্যেস করি। আমি আমার জমানো কিছু টাকা ও বাসা থেকে কিছু টাকা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। গন্তব্য কাকরাইল মসজিদ। রাতের বাস ছিল, তাই ফজরের আগ দিয়ে কাকরাইল মসজিদে পৌঁছে যাই। নামাজের পর বয়ান হলো। আমি অপেক্ষা করছিলাম তশকিলের জন্য। তশকিলটা মূলত কারা কারা জামাতে যেতে চায় তাদের নাম লেখাই আর কি। আমি একটি বিদেশি জামাতে নাম লিখালাম। জামাতটি ছিল থাইল্যান্ডের জামাত এবং তারা অলরেডি রোক, যে স্থানে জামাত পরিচালিত হয় তাকে রোক বলে, অর্থাৎ রোকে পৌঁছে গিয়েছিল। আমাদের রোক পড়েছিল যশোরে। আমি এবং আমাদের সাথে এক সাথী ভাই জামাতের মুতারজিম হিসেবে সে রাতেই ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেই। পরদিন ফজরের ওয়াক্তে আমরা যশোরের মারকাজ মসজিদে যাই এবং সেখান থেকে আমরা আমাদের জামাতে পৌঁছাই। বিদেশি জামাতের সময় লাগানো এটাই আমার প্রথম ছিল, তাই তাদের কথা বুঝতে কিছুটা সমস্যা হচ্ছিল। অনেকেই ভালোভাবে ইংরেজি বলতে পারতেন না, আর তাছাড়া আমি নিজেও ইংরেজিতে ফ্লুয়েন্ট ছিলাম না। কিছুদিন পর আমাদের রোগ পড়ে গ্রাম অঞ্চলে। জায়গাটার নাম আমার মনে নেই, তবে সেখানে একটি মাজার ছিল এবং মাজার প্রাঙ্গণে বহু বছর পুরনো সব বট গাছ দিয়ে ভর্তি। দেখলে বোঝা যায় যে বট গাছগুলো এত পুরনো যে বট গাছের ঝুলগুলো দেখতে গাছের মতো লাগে। খুবই গা ছমছমে একটি জায়গা। আশেপাশে মানুষের কোনো বসতি নেই। দিনের বেলায়ও গা ছমছম করে। আমার খুব ইচ্ছা ছিল সেই মাজারটি দেখার এবং এই মাজারে প্রতি বৃহস্পতিবার সম্ভবত ওরস বসত। একদিন আসরের পর আমি এবং জামাতের এক সদস্য, আমরা দুজন স্থানীয় এক ভাইয়ের সাথে সেই মাজারে যাই। মাজারের পাশের কিছু কিছু গাছে লাল সুতা টাইপ কিছু বাঁধা ছিল। দেখেই বুঝতে পারলাম এখানে আর যাই হোক আল্লাহর কোনো কাজ হয় না। মাজারের পাশে অনেক পুরনো এক বটগাছের শিকড়ের ওপরে 2-3টি প্লেট রাখা ছিল, যেগুলো মাটির সরা দিয়ে ঢাকা। আমি ওই ভাইকে জিজ্ঞেস করলাম এটা কি। তিনি বললেন ওরসের দিন এই থালায় করে তাদের জন্য ভোগ দেয়া হয়। আমি বললাম তাদের জন্য মানে? তিনি বললেন এত কথা বলার দরকার নেই, দেখতে আসছেন দেখেন খালি। ওনার কথায় আমার কিছুটা হাসি পেল। আমি মনে মনে চিন্তা করলাম যে দাঁড়া, তোদের ভোগ খাওয়াচ্ছি। এই চিন্তা করেই একটি ইটের বড় একটি টুকরো ওই প্লেটের দিকে ছুঁড়ে মারি, আর সাথে সাথে এই প্লেটটি ভেঙে যায়। সঙ্গে সঙ্গে একটা দমকা বাতাস আমার পিঠে এসে লাগে। আমার শরীরে সব লোম দাঁড়িয়ে গিয়েছিল। ওই লোকটি অবাক হয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে, হায় হায়, করলেন কি এটা? তার চোখে তীব্র ভয়ের একটি ছাপ দেখেছিলাম। তারপর সেখান থেকে আমরা চলে আসি। সেদিন আর কিছু হয়নি। আমি মনে মনে ভাবলাম সব গ্রাম্য মানুষের গল্প কাহিনী ছাড়া আর কিছুই না। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি আমি অনেক বড় একটি বিপদের মধ্যে পড়ে গেছি। ওই কথায় আছে না, ইট মারলে পাটকেল খেতে হয়। এর মধ্যে আমাদের মসজিদ চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন পাশের গ্রামের একটি প্রাইমারি স্কুলের মসজিদে উঠেছি। তার মধ্যে এক রাতে আমি তাহাজ্জুদের জন্য অজু করতে বের হই। চাঁদনি রাত ছিল। মসজিদের পাশে একটি ছোট খাল এঁকে বেঁকে গেছে। আমি দাঁড়িয়ে আছি আর আমার কেন জানি খুব ভালো লাগছিল।
ওয়াশরুমের দিকে মুখ ফেরাতেই 1 সেকেন্ডের জন্য দেখলাম কেউ একজন বাতাসে মিলিয়ে গেল। আমি চমকে উঠে পেছনে সরে গেলাম। আতঙ্ক আর ভয় দুটোই কাজ করছিল আমার মধ্যে। আমি এটা কি দেখলাম? আমি মসজিদে চলে আসি। সেদিন আর তাহাজ্জুদ হয়নি। তারপর কেটে যায় বেশ কিছুদিন। সেদিন আমরা ঢাকায় ফিরব এবং সেদিন সন্ধ্যাবেলার ঘটনা। আমরা যে মসজিদে ছিলাম সেটা দোতলা মসজিদ হওয়ায় আমাদের বেডিং পত্র দোতলায় রাখা ছিল। মাগরিবের পর আমি খাতা কলম আনতে দোতলায় যাই। সবাই তখন মসজিদে বয়ান শুনছিল। আমি আমার ব্যাগ থেকে খাতা আর কলম বের করার সময় অনুভব করলাম আমার ঘাড়ে কেউ নিঃশ্বাস ফেলছে এবং ফিসফিস করে বলল, কত দূর যাবি? আমি আসব। আমি এদিক ওদিক তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। একটা অজানা ভয় আমার মনে ঢুকে গেল। শির দ্বারা ঠান্ডা প্রবাহের স্রোত অনুভব করলাম। আমার তখন মাজারের কথা মনে পড়ে গেল। আমি 2-2 4 মেলাতে চেষ্টা করি, কিন্তু এখন আর কি বা করার আছে? বাসায় আসার পর ভুলতে বসেছিলাম এই ঘটনাগুলো, কিন্তু একদিন সেদিনের ঘটনা আমার আবার সব মনে করিয়ে দেয়। আমি এশার নামাজ পড়ে বাসায় এসেছি। আমার বাসা থেকে মসজিদ 10 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। প্রতিদিন রাস্তায় কাউকে না কাউকে পেয়েই যাই, কিন্তু সেদিন রাস্তা ছিল একদম ফাঁকা। আকাশ মেঘলা ছিল আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। সেই সাথে এলাকায় বিদ্যুৎ ছিল না। রাস্তা দিয়ে অন্ধকার। যেহেতু পরিচিত রাস্তা, সেহেতু অন্ধকার থাকুক আর আলো থাকুক, রাস্তা চিনতে তো কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু আমি হাঁটছি তো হাঁটছি, আমার পথ কেন যেন শেষ হচ্ছে না। বিদ্যুতের আলোয় দেখি আমি কিছুক্ষণ আগে যে জায়গা পার করেছি এখনো সেই জায়গা পার করছি। আমি বুঝতে পারলাম আমার সাথে খারাপ কিছু ঘটছে। আমি উচ্চস্বরে বলে উঠি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আমি আমার বাসার গলিতে প্রবেশ করি আর পেছন থেকে প্রচন্ড এক ধাক্কায় আমি এক দেয়ালের সাথে আছড়ে পড়ি। আমার মাথার বাম পাশে ভালোই আঘাত লাগে। আমি এদিক ওদিক তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। বাসায় এসে শরীয়ত উল্লাহ ভাইকে ফোন করে সব জানাই। বলে রাখা ভালো, উনি কাদের মৌলানা সাহেবের ছোট ছেলে, তিনিও আলেম। আপনারা অনেকেই হয়তো কাদের মৌলানা সাহেবের ঘটনা শুনেছেন, যেটা ভূত.com-এ 129 নম্বর এপিসোডে শেয়ার করা হয়েছে। যাই হোক, তিনি আমাকে একটা আমল দেন এবং বলেন প্রতি নামাজের পর যেন আয়াতুল কুরসি ও 4 কুল পড়ে শরীর বন্ধ করে রাখি। কিছুদিন পর কোনো সমস্যা হয়নি। আমি ভাবলাম হয়তো এই উপদ্রব থেকে মুক্তি পেলাম। এরপর বেশ কিছুদিন পরে শবে বরাতের রাত, মসজিদের থেকে রাত 11টার দিকে বাসায় এসে খাওয়া দাওয়া করে নফল কিছু নামাজ পড়তে শুরু করেছি। আমি আমার রুমের দরজা লাগিয়ে রাখতাম। আমি নামাজ পড়ছি, আমি রুমের ভেতর বাজে একটা গন্ধ পেলাম। যেহেতু রুমের দরজা লাগানো ছিল সেহেতু ভেতরে কোনো কিছুর প্রবেশ অসম্ভব ছিল। আমি রুকিত কাইয়ুম বলতে লাগলাম। আমার শরীর কিছুটা হালকা হতে লাগলো। আমি বুঝতে পারলাম আমাকে যে জড়িয়ে ধরেছিল সে সরে গেল। ঘরের এক কোনায় জমাট এক অন্ধকারের রূপ নিয়ে বিকটভাবে হাসতে লাগলো আর বলতে লাগলো, এর পরের একটা সুযোগ তোর পরিবারকে তোর লাশ দেখাবে। আমি আর চাপ নিতে পারলাম না। আমি জ্ঞান হারাই। আমার জ্ঞান ফেরে সকালে আম্মুর ধাক্কা নিতে। আমি দরজা খুলে আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি এবং আমার সাথে এতদিন ধরে যা যা হয়েছে সব খুলে বলি। আম্মু আমাকে বলে, তুমি শরীয়ত উল্লাহর সাথে বড় কোনো হুজুরের কাছে যাও। সেদিন বিকেলে আমি শরীয়ত উল্লাহ ভাইয়ের সাথে ঝিনাপাড়া পীর সাহেবের সাথে দেখা করি। তিনি আমাকে এশার নামাজের পর আসতে বলেন। আমরা এশার নামাজ শেষ করে হুজুরের সাথে দেখা করলে তিনি আমাকে সব খুলে বলতে বলেন এবং আমি প্রথম থেকে হুজুরকে সবকিছু বলি। হুজুর আমার কথা শুনে আমাকে 1 বোতল পানি দেন, যেটা তদবির করা ছিল, এবং বলেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে যেন 1 ঢোক করে পানি খাই। হুজুরের দেয়া পানি পান করে কিছুদিন ভালো ছিলাম, কিন্তু একদিন রাতে আমার সাথে যা ঘটে তা সব ব্যাখ্যাকে হার মানিয়ে দেয়। আমি রাতে ফ্রেশ হয়ে হুজুরের দেয়া পানি পান করে বিছানায় যাই এবং মোবাইল টিপতে টিপতে একসময় ঘুমিয়ে যাই। মাঝরাতে আমার ঘুম ভাঙে তীব্র এক বাতাসে এবং আমি দেখি আমার ঠিক ওপরে বিভৎস আদ্ধপচা এক লাশ শূন্যে ভাসমান, যেটার তীব্র গন্ধ আমি টের পাচ্ছিলাম। আমার নড়াচড়ার কোনো ক্ষমতা ছিল না। আমি অনেক কষ্টে আল্লাহু বলে একটা চিৎকার দেই এবং সেই লাশটি বিকৃত একটি হাসি দিয়ে আমার রুমের দরজার কাছে গিয়ে বাতাসে মিলিয়ে যায়। আর সাথে সাথে প্রচন্ড শব্দে আমার রুমের দরজা খুলে যায়। দরজা খোলার শব্দে পাশের রুম থেকে আমার আম্মা চলে আসেন আমাকে দেখার জন্য আমি ঠিক আছে কিনা। সেদিন আমি আর একা ঘুমাতে পারি না। সারা রাত আমি আর আম্মু জেগেই কাটিয়ে দিয়েছি। সকালে আম্মু
আবার হুজুরের সাথে দেখা করতে বলেন। আমি ও শরীয়তুল্লাহ ভাইকে সাথে নিয়ে হুজুরের কাছে যাই। আমরা হুজুরের ঘরে আছি। হুজুর ঘরে প্রবেশ করে আমার কপালে কিছুক্ষণ হাত রেখে বললেন, কাফেরটাকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। তারপর হুজুর আমাকে জায়নামাজে বসতে বলেন এবং হুজুর বিড়বিড় করে কিছু আয়াত তেলাওয়াত করেন। যখন আয়াত তেলাওয়াত করছিলেন তখন আমার প্রচন্ড শরীরে ব্যথা শুরু হয়। তারপর আমার আর কিছু মনে নেই। বাকিটা আমি শুনি শরীয়তুল্লাহ ভাইয়ের কাছ থেকে। তিনি আমাকে বলেন, তোমার শরীরে যখন জিন ভর করে তখন তুমি বিশ্রী ভাষায় হুজুরকে গালাগালি করতে থাকো। তখন জিনটি বলে, আমি মিগাই, আমি এই ছেলেকে না নিয়ে যাব না। হুজুর বললেন, সে তোর কি ক্ষতি করেছে যে তুই তাকে নিয়ে যেতে চাস? তখন এই জিনটি বলে, ও আমার ভোগ নষ্ট করেছে, আমি তাকে সাজা না দিয়ে যাব না। হুজুর বলেন, সে বুঝে করেনি এমনটা, আর তুই যদি ওকে ছেড়ে না যেতে চাস তোকে আমি বন্দী করব। জিনটি বলে, আমি যেতে পারি, তবে আমাকে একটা খাসি ভোগ দিতে হবে। হুজুর বলেন, তোকে দেয়া হবে, তবে তুই আর কোনো ক্ষতি করতে পারবি না। তখন জিনটি রাজি হয়। খাসিটা কিভাবে ভোগ দিতে হবে জিজ্ঞেস করলে জিনটি বলে, তাদের আঙিনায় রাত 11:10 খাসিটি যেন বেঁধে রাখা হয়, আর এই কাজটি এই ছেলেকেই করতে হবে। খাসিটি বাঁধার পর সেখানে কোনো মানুষ থাকা যাবে না। হুজুর তখন জিনের সব কথা মেনে নেয় এবং আমি অচেতন হয়ে জায়নামাজে লুটিয়ে পড়ি। আমি এতক্ষণ সব কথা শুনে থ হয়ে যাই। আমি চিন্তা করতে থাকি কি থেকে কি হয়ে গেল। আমি তখন আমার ভাইকে প্রশ্ন করলাম, আচ্ছা হুজুর যদি জিনকে বন্দী করতে পারতেন তবে কেন তাকে ছেড়ে দিলেন? উত্তরে শরীয়ত উল্লাহ ভাই বললেন, হুজুর যদি এই জিনকে বন্দী করতেন তবে এর পরিবার তোমাকে শেষ করে দিত। পরদিন আমার আব্বু একটি বড় খাসি কিনে আনেন এবং জিনের কথা মতো ঠিক রাত 11:10 আমি খাসিটি আমার বাড়ির আঙিনায় বেঁধে আসি। কিছুক্ষণ খাসিটির আওয়াজ শুনলেও তারপর আর কোনো আওয়াজ শুনতে পেলাম না। আমার প্রচন্ড কান্না পেল। আর একটা ভুলের জন্য একটা নিরীহ প্রাণীর কোনো কাফের জিনের হাতে প্রাণ গেল। সকালে আমি ঘুম থেকে উঠেই বাড়ির পাশের ফাঁকা জায়গাটিতে যাই। সেখানে গত রাতে খাসিটি বেঁধে রেখেছিলাম। দেখি সেই জায়গায় কিছু রক্ত পড়ে আছে, আর যে জায়গাটায় খাসিটি বেঁধেছিলাম সেই গাছে খাসির গলার দড়ি বাঁধাই আছে। এরপর আমার সাথে এই জিনের আর কোনো সাক্ষাৎ ঘটেনি। এই ছিল ঘটনা। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। 2016 সালে আমার আম্মা ইন্তেকাল করেন। আমার আম্মার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। সেই সাথে রাসেল ভাই এবং ভূত.com-এর সকল মডারেটরদের জানাই সালাম, যারা আমাদের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন সুন্দর ঘটনা উপহার দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। মোহাম্মদ শফিউল হাসান, কানাইখালী, নাটোর। থ্যাংক ইউ ভেরি মাচ শফিউল হাসান আপনার ঘটনার জন্য। আশা করছি আমার এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, আর আপনারাও আপনাদের ঘটনা পাঠিয়ে দেবেন। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস হল russell.bhoot.com@gmail.com, www.facebook.com/russell.স্বাধীনে এসে আপনি যে কোনো ইনফরমেশন পেতে পারেন এবং জানিয়ে দিতে পারেন আপনার কথা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাক। এই ফাইলটি ডাউনলোড করেছেন episodvd.com ওয়েবসাইট থেকে। এরকম আরো অনেক ফাইল ডাউনলোড করার জন্য এখনই ভিজিট করুন episodvd.com। চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, এবং পরপর দুটি দারুণ ঘটনা আপনারা শুনলেন এবং আশা করছি আমাদের এই ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাদেরকে জানাবেন। আর যেমন ইমেল আমরা পড়ি ঠিক সেইভাবে অডিও ক্লিপও পড়তে হয়। আজকে ফ্রাইডে দ্য 13th একটা এপিসোড আমরা আপনাদের শুরুতেই বলেছিলাম, এবং সেই এপিসোডের যে দুটো ঘটনা আমি এখন পর্যন্ত পড়েছি সেই দুটো ঘটনা আমার ভীষণ প্রিয়, আমার ভালো লেগেছে। আমি জানি না যে আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদের জানাবেন। আমি বলছিলাম যে আমাদের 14ই ফেব্রুয়ারি হচ্ছে আমাদের প্রতিষ্ঠার দিন, এবং 14ই ফেব্রুয়ারি অনেক স্পেশাল আমাদের সবার জন্য।
আপনাদের জন্য নিশ্চয়ই, কারণ আমি যখন একদম দিশেহারা হয়ে ভাবছিলাম যে কি করা যায়, আবার নতুন ভাবে শুরু করা যায় কিনা, সেই মুহূর্তে হঠাৎ করেই আপনাদের সাথে দেখা এবং একটা একেবারে অজানা একটা জায়গায় গিয়ে আমার গল্পটা থেমে যায় এবং আমি শুরু করি স্বাধীন মিউজিক অ্যাপে। আমি স্বাধীন মিউজিক অ্যাপের কর্তৃপক্ষকে ধন্যবাদ আমার উপরে বিশ্বাস রাখার জন্য। এবং সেই সংখ্যাটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন, আমাদের অ্যাপের লিসেনারের সংখ্যা 1.5 মিলিয়ন এবং এটা একটা বড় নাম্বার। এবং আমরা সবাই মিলে একসঙ্গে ঘটনা শুনি। আমাদের ভালো লাগাটা অনেক বড়, আমাদের ভালো লাগাটা অনেক অন্যরকম। এবং আগামীতেও আশা করছি আপনারা এভাবে আমাদের সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন, সামনে এগিয়ে যাব আমরা। আমাদেরকে ঘটনা পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সমস্ত ঘটনা পাঠিয়ে দিন আমাদেরকে। এবং আমি চাইব যে আপনারা ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হন। আমরা খুব খুশি হব যদি আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এবারে কিন্তু একটি অডিও ক্লিপ শোনার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি মোহাম্মদ শৌমিক রহমান। আমার গ্রামের বাসা রাজশাহী জেলা পুঠিয়া থানা জলমলিয়া গ্রামে। আমি দীর্ঘ 7 বছর যাবৎ ধানমন্ডিতে আছি আমার পড়াশোনার সুবিধার্থে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সামনে বলতে আসছি সেটা আমার দাদির জীবনে একটি বাস্তব ঘটনা, যেটা আমার বাবা এবং মায়ের মুখে শোনা। তো ঘটনাটি ঘটে আমাদের গ্রামের বাসা ঝলমলিয়াতে। তো রাসেল ভাই, ঘটনাতে যাওয়ার আগে আমি কিছু কথা আপনাকে বলতে চাই। আমি আপনার অনেক বড় একজন ভক্ত। আমি 2007 সাল থেকে আপনার ভূত এফএম শুনতাম, যখন ওয়ান্টেড বাই এয়ারটেল ছিল। তো আমার বাবার একটা নোকিয়া ফোন ছিল, যে ফোনটাই শুধু এফএম রেডিও ছিল। তো কথাগুলো আসলে অনেক বলার দরকার না, তবুও বললাম, কারণ আপনার সাথে আমার আত্মিক একটা সম্পর্ক হয়ে গেছে, যদিও কখনো আপনাকে সরাসরি দেখার সৌভাগ্য হয়নি এখনো। তো ঘটনাটি ঘটে আমার গ্রামের বাসায় আর কি। তো আমার দাদি বৃষ্টির রাতে ওয়াশরুমে যাওয়ার সময় পা পিছলে পড়ে গিয়ে পঙ্গু হয়ে যান এবং মৃত্যুর আগ পর্যন্ত সেই অবস্থায় ছিল। এখন আমার দাদি আর জীবিত নেই। আপনাদের কাছে দরখাস্ত যে আমার দাদির জন্য সবাই দোয়া করবেন, সে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করে। তো রাসেল ভাই, মূল ঘটনায় চলে আসি। সেই দিন আনুমানিক তখন 9টা-10টা, মানে অনেক রাত, 80 দশকের কথা। তো গ্রামের বাসার বাথরুম গুলো বাসা থেকে একটু দূরেই থাকতো। তো আমার দাদি স্বভাবত, উনি পঙ্গু হওয়ার কারণে তার জন্য একটা আলাদা বাথরুম করা হয়েছিল, যেটা আর কি আপনার পলি দিয়ে ঘিরে করা আর কি। তো আমার দাদি রাতের বেলা, সেই দিন রাতে যেদিন ঘটনা ঘটে, সেদিন রাতে ওয়াশরুমে গেছিল। যাওয়ার সময় আর কি ওয়াশরুমে তার প্রাকৃতিক কাজ সেরে যখন ব্যাক করবে, ওই সময় ওয়াশরুম, একটা কথা বলতে ভুলে গেছি রাসেল ভাই, ওই ওয়াশরুমের সাথে একটা সর্বোচ্চ বড় একটা ডাব গাছ ছিল আমাদের বাসার। তো এই ডাব গাছটা থেকে ধপ করে নারিকেল বা ডাব পড়লে যে শব্দ হয়, ঠিক তেমন একটা শব্দ হয়। তো আমার দাদি তার হাতে থাকা হ্যারিকেন দিয়ে বিষয়টা দেখার চেষ্টা করলো, কিন্তু কিছুই দেখতে পেল না। পরক্ষণে যখন সে তার মতো রুমে ব্যাক করবে, এই সময় আমার দাদির পা কি যেন জোরে ধরে। দাদি যখন হ্যারিকেন দিয়ে সেই দিকে আলোকিত করে দেখে, তখন দেখে যে বিরাট একটা, মানে অস্বাভাবিক বড় একটা কালো কুচকুচে সাপ তার পা এবং মাজা জড়িয়ে ধরে আছে। তখন তো এই দৃশ্য দেখে আমার দাদি অনেক ভয় পেয়ে যায়, কি করবে বুঝতে পারতেছিল না। দেন হঠাৎ আগের যুগের মানুষের একটা মিথ ছিল যে আগুন দেখে, এই সমস্ত জিনিস নাকি আগুন দেখলে
ছেড়ে দেয়। তো আমার দাদি স্বভাবতই হ্যারিকেনটা সেই সাপের দিকে ধরে এবং ধরার কারণে সাপটি আরো ক্ষিপ্ত হয়ে তার লেজ দিয়ে হারিকেনটিতে জোরে করে একটা আঘাত করার ফলে হারিকেনটি দূরে গিয়ে অন্য একটি আম গাছের সাথে লেগে ব্লাস্ট হয়ে যায়। এই শব্দে আমার বাবা এবং আমার আম্মা রুম থেকে বের হয়ে দেখে আমার দাদি মাটিতে পড়ে আছে এবং তার মুখ দিয়ে সাদা ধরনের একটা লিকুইড বের হচ্ছে। এই অবস্থা দেখে আমার বাবা অনেক ভয় পায় এবং অনেক চিল্লাপাল্লা শুরু করে দেয়। এই সময় আমার মেজ বাবা এবং আমার বড় বাবা যারা তাদের বাসায় আমাদের বাসার সাথেই ছিল, সংলগ্ন ছিল, তারাও বের হয়ে আসে। আসার পরে আমার দাদিকে তারা তিনজন মিলে দাদির রুমে নিয়ে যায় এবং আমার আম্মা উনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে এবং সে কিছু দোয়া দরুদ করে ফু দেওয়ার সাথে সাথে রাসেল ভাই আমার দাদির ভিতরে একটা খিঁচুনি দিয়ে ওঠে। সে একটা খিঁচুনি দিয়ে উঠে তার ভয়েস সাডেনলি চেঞ্জ হয়ে যায়। তার ভয়েস এমন হয়ে যায় যেমন তার ভিতর থেকে একটা পুরুষ এবং আমার দাদির যে ভয়েস, এই দুইটা ভয়েস মিলে যেমন একটা ভয়েস হয় এমন একটি বিকৃত ভয়েস তৈরি হয়। এবং ওই ভয়েস দিয়ে আমার দাদি আমার আম্মাকে বললো যে তুই আমাকে আল্লাহর কালাম দিয়ে ফু দিলি বলে আমার আম্মাকে একটা কোষে থাপ্পড় মারার ফলে আমার আম্মার গালে 5 আঙ্গুল বসে দেয়। কিন্তু আমার আম্মা যেহেতু 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো, তো তিনি বুঝতে পারে আর কি যে এটা অতি প্রাকৃতিক একটি বিষয়। তো আমার বাবা এবং মেজ বাবাকে এই বিষয়টা বলে এবং সেই সময় রাসেল ভাই আমাদের বাসা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একজন খুবই পরহেজগার ব্যক্তি ছিল, যার আসল নামটা আমি বলতে চাচ্ছি না, আমি তার নাম দিচ্ছি আসাদ মৌলবী। উনি মসজিদের নামাজ পড়াতেন, ইমামতি করতেন। তো সেই আসাদ মৌলবীর বাসায় যাইতে বলে। তো আমার বড়াব্বা এবং আমার বাবা সেই আসাদ মৌলবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তো আসাদ মৌলবী যেখানে থাকতো সেই এলাকার নাম ছিল শ্যানবাগ। আমাদের বাসা থেকে শ্যানবাগ যাইতে হলে আখের একটি মেল পড়ে এবং তারপরে 2টো বড় কড়ই গাছ এবং একটা আমরা যেটা গ্রামের ভাষায় বলি জিগার গাছ, তো একটা জিগার গাছ পড়ে। তো যখন আমার বড় আব্বা এবং আমার আব্বা সেই জিগার গাছ পর্যন্ত গেল, তারা হঠাৎ দেখতে পেল সেই গাছে ডালে একটা সাদা কাপড় পরে মহিলা আকৃতির একটি বিরাট অবয়ব বসে আছে। বসে থাকার ফলে বাবা এবং বড় তো অনেক ভয় পায় এবং তারা কি করবে বুঝতে পারে না। এই সময় অনেক ধুলো বালি এবং বাতাসের ঝড় ওঠে রাসেল ভাই। তখন আমার বাবা এবং বড় বাবা আয়াতুল কুরসি পড়ে এক দৌড় দিয়ে গাছটা পার হয় এবং আসাদ মৌলবীর বাসায় পৌঁছানোর পরে তাকে সব ঘটনা বলার ফলে তিনি আমার বাবা এবং বড় বাবাকে প্রথমে পানি পড়া খাওয়ানোর পরে বলে যে তোমরা যাও, আমি আসতেছি। তখন আমার বাবা এবং বড় বাবা বলে যে আমাদের সাথে চলেন। সেই সময় আসাদ মৌলবী বলে যে তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের আগেই পৌঁছে যাব। তখন এই কথাটা শুনে তাদের একটু অস্বাভাবিক লাগে, কিন্তু তারা আমার দাদির দুশ্চিন্তায় ছিল, তাই তারা আসাদ মৌলবীর কথা মতো বাসায় ব্যাক করে। বাসায় এসে রাসেল ভাই ওনারা তো পুরা একদম হতবাক হয়ে যায়, দেখে আসাদ মৌলবী আমাদের বাসার উঠানে এসে বসে আছে। আর একটা কথা বলতে ভুলে গেছি রাসেল ভাই, সেটা হচ্ছে যে আসাদ মৌলবী যেখানেই যেত তার হাতে একটা কালো রঙের লাঠি থাকতো এবং তার কালো রঙের লাঠিটা ছিল গাছের মূল দিয়ে বানানো আর কি।
তো চিকন গাছের মূল দিয়ে বানানো একটা লাঠি এবং পিতলের একটি লোটা থাকতো, যেটা আর কি সেই যুগের মানুষরা পানি খাওয়ার কাজে ব্যবহার করত। তো দেন আমার দাদির রুমে যাওয়া মাত্রই আমার দাদি আবার সেন্সলেস হয়ে গেল। তো তখন আমার আম্মাকে জিজ্ঞেস করলো যে কি এতক্ষণ কি অবস্থা ছিল। তা আমার আম্মা বললো আর কি, আসাদ মৌলভীকে সব খুলে বললো যে এতক্ষণ গুগাচ্ছিল এবং মুখ দিয়ে শুধু সাদা ধরনের একটা ফেনার মতো লিকুইড বের হচ্ছিল। তো তারপরে আসাদ মৌলভী আমার আম্মা, আমার বড় বাবা, মানে ওখানে আমার ফ্যামিলির যারা ছিল তাদেরকে রুম থেকে বেরিয়ে যাইতে বলে এবং যাওয়ার আগে সেই সময় একটা মোমবাতি, সরি রাসেল ভাই, একটা মোমবাতি এবং একটা কয়েকটা বড়ই পাতা নিয়ে যাইতে বলে। দেন আমার বাবা সেই বড়ই পাতা গুলো, আমাদের বাসার পাশে বড়ই গাছ ছিল, বড়ই পাতা এবং আমার আম্মা মোমবাতি দেওয়ার পরে বাসার রুম থেকে বেরিয়ে যায় দাদি। তো তারপরে প্রায় 20 মিনিট পরে দাদি আবার গুঙানো শুরু করে। তো তারপরে আর কি অনেক ধস্তাধস্তির শব্দ পাওয়া যায় রুমের ভিতর থেকে। শব্দ পাওয়ার কিছুক্ষণ পরে আমার বাবা, মানে আমার পরিবারের যারা বাহিরে ছিল, তারা দেখলো যে ডাব গাছের উত্তর দিকে একটা বড় আম গাছ ছিল। সে আম গাছের মাঝখানের একটা বড় সড়ো বলিষ্ঠ একটা মোটা ডাল বিকট আকার শব্দ করে ভেঙে পড়ে গেল অটোমেটিকলি। দেন এটা দেখে তো আমার ফ্যামিলির লোকজন অনেক ভয় পায়। আর তখনই সাথে সাথে আমার দাদির রুম থেকে আসাদ মৌলভী বেরিয়ে আসে। আসার পরে তাদেরকে বলে যে এখন আমার দাদি বিপদ মুক্ত। দেন তখন আমার বাবা আর কি আসাদ মৌলভীকে জিজ্ঞাসা করে যে আসলে ঘটনাটা কি আর কি হয়েছিল। তখন আসাদ মৌলভী আমার বাবাকে যেটা বলে সেটা হলো, আমার দাদি যখন তার প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ওয়াশরুমে যাওয়ার ফলে তিনি তার প্রাকৃতিক কাজ সেরে যখন ব্যাক করবে, তিনি আর কি পাক পবিত্র হওয়ার জন্য আমরা যে পানি বা টিস্যু ইউজ করি, পানিটা ইউজ করতে আমার দাদি ভুলে যায় এবং ওয়াশরুম থেকে যেই না বের হয় ওই সময় একটা সাপ আকৃতির খবিজ জিন দাদিকে অ্যাটাক করে। আসলে খবিজ জিন গুলা রাসেল ভাই বাথরুমে বা নর্দমায় এগুলাই বসবাস করে বেশিরভাগ আর কি। তো তারপরে দাদি যখন তার দিকে দাদিকে সে আসলে প্রাণে মারার চেষ্টা করছিল, কিন্তু দাদির হাতে হ্যারিকেন থাকার কারণে আর কি মারতে পারতেছিল না। সেই জন্য আর কি ক্ষিপ্ত হ্যারিকেনটা যখন লেজ দিয়ে বাড়ি দেওয়ার পরে আর কি হ্যারিকেন যখন ব্লাস্ট হয়, তখন তারা আমার বাবা আম্মা বের হওয়ার কারণে আর কি সেই খবিজ জিনটা দাদিকে প্রাণে মারতে পারেন, কিন্তু তার মধ্যে ভর করে বসে যে তাকে মেরেই তারপরে সে ক্ষান্ত হবে। তো আম্মা দুয়া দরুদ পড়ার কারণে তার কিছুটা শক্তি কমে আসে আর কি, প্রভাবটা কমে আসে। দেন আসাদ হুজুর এসে উনি আসলে অনেক পরহেজগার একজন ব্যক্তি ছিল এবং আমরা জানি রাসেল ভাই আল্লাহ তাআলার কুরআনের কালাম সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ। সো তার কুরআনের কালাম এবং তার ইবাদতের কাছে, আল্লাহ তাআলার কালামের কাছে সেই জিনটি অনেক চেষ্টা করে পেরে উঠতে পারেনি। তো যাওয়ার আগে জিনটি একটি আবদার করে যায়, সেটা হলো যেই ডাব গাছ থেকে সেই জিনটি এসে দাদিকে অ্যাটাক করে, ওই ডাব গাছটি বিক্রয় করে যেই টাকাটা হবে ওই টাকাটা কিছু সংখ্যক ফকিরের মধ্যে বিলিয়ে দিতে হবে। তো এই কথা শুনে আমার বাবা রাজি হয় আর কি। তো তারপরে দাদিকে পানি পড়া দিয়ে বলে যে 3 দিনে
3 ঢোক করে এই পানিটি খাইতে হবে। এবং আসাদ হুজুর এগুলো বলার পরে আর কি তাকে আমার বাবা এবং আমার ফ্যামিলির যারা ছিল তাদেরকে দাদির রুমে গিয়ে দরজাটা আটকাই দিতে বলে আর কি, লাগাই দিতে বলে। তো তারা তখন আমার বাবা আর কি আসাদ হুজুরকে বলে যে আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি, কিন্তু আসাদ মৌলবী এই সময় আর কি বলে যে না, আমাকে দিয়ে আসতে হবে না, আমার সাথে আল্লাহ কালাম আছে এবং আল্লাহ তাআলা আমাকে সব সময় রক্ষা করবেন। এই বলেই আর কি আমার বাবাদের বাসার ভিতরে গিয়ে দরজা লাগাই দিতে বলে। দরজা লাগানোর সাথে সাথে আমার বাবা এবং ফ্যামিলির সবাই আল্লাহু আকবার বলে একটা শব্দ, আল্লাহকে ডাকার একটা শব্দ পাই, মানে জোরে করে আল্লাহু আকবার বলে এবং মাটিতে ধাপ করে একটা শব্দ হয়। তো সেখানে সাথে সাথে আমার বাবা এবং বড় বাবা বের হয়ে দেখে যে মাটিতে সেই লাঠিটার চিহ্ন, আর আশেপাশে আসাদ হুজুর কোথাও নেই। তো এই ছিল রাসেল ভাই আমার দাদির সাথে ঘটে যাওয়া, আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। আর শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা মাঝে মধ্যে বলেন যে এগুলা মিথ্যে, ভুয়া, বানোয়াটি। আসলে আমি বিশ্বাস করি আমার যে ঘটনাটা আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম, এটা আমার মা এবং বাবা আমার সাথে শেয়ার করছে। তো কোনো মা এবং কোনো বাবা তার সন্তানের সাথে মিথ্যে মিথ্যে বানিয়ে বানিয়ে কোনো ঘটনা বলার কোনো প্রশ্নই আসে না। তো আশা করি রাসেল ভাই ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং প্রচার করবেন। প্রচার করলে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। রাসেল ভাই কোনো একদিন আবার আসাদ হুজুরের এই রহস্যময় লাঠি নিয়ে ঘটনা নিয়ে আবার ফিরে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করে। এবং রাসেল ভাইকে সবাই সাপোর্ট করবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি vote.com এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। Spirit, be here with me. কে তুমি? Voot.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। একটি অডিও ক্লিপ আমরা শুনলাম এবং কথা না বাড়িয়ে আরো একটি অডিও ক্লিপ শুনবো। এই অডিও ক্লিপটিও খুব বেশি বড় নয়, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং আমরা যারা অডিও ক্লিপ পাঠান তাদেরকে উৎসাহিত করি এবং আশা করি যে অডিও ক্লিপ পাঠানোটাও একটা কঠিন কাজ। আপনারা যারা মনে করেন যে এর চাইতেও বেটার কিছু আপনাদের উপহার দেওয়া সম্ভব বা আপনাদের হাতে রয়েছে, অবশ্যই দেরি না করে আমরা আমন্ত্রণ জানালাম, আপনারা পাঠিয়ে দেবেন। এবং আপনারা অডিও ক্লিপ যখন প্লে করা হয় তখন প্লিজ চলে যাবেন না। ইট লুকস ভেরি অড অনেক সময়, কিন্তু অনেক অনেক ঘটনা থাকে যে ঘটনাগুলো খুবই স্পেশাল, অন্যরকম। এবং আমি চাই যারা অডিও ক্লিপ পাঠাচ্ছেন তারাও, আসলে দেশের বাইরে থেকে প্রচুর অডিও ক্লিপ আমাদের আসতো, তো তখন মানুষ অনেক বেশি শুনতেন আমাদের, বিশেষ করে কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে যে সমস্ত অডিও ক্লিপগুলো আসতো সেগুলোর প্রতি মানুষ অধীর অপেক্ষায় থাকতেন যে কবে আবার উনি ঘটনা পাঠাবেন, কবে আবার উনি অডিও ক্লিপ পাঠাবেন। আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অডিও ক্লিপ আসতো। এখন সেটা কম আসছে, কোভিডের মধ্যেও আসতো, কিন্তু এখন হঠাৎ করে কেন কম আসছে আমি ঠিক জানি না। সবাই হয়তো ব্যস্ত হয়ে পড়েছেন কোভিডের পরে। আমি আবারও বলবো, আসলে সত্যি কথা বলতে অডিও ক্লিপটা রেকর্ড করতে হয় মানে হচ্ছে অনেকটা ডিভাইস সাথে কথা বলার মতো, তো অনেক হয়তো কমফোর্টেবল না। কারণ কোভিডের মধ্যে আমরা ডিভাইসকে যেভাবে ব্যবহার করেছি, তারপরে ডিভাইস নিয়ে আমাদের একটা বিতৃষ্ণা এসে যাওয়ার কথা। যাই হোক, আমি বলবো যে পাঠিয়ে দিন অডিও ক্লিপ, কারণ দিস ইজ দ্য অনলি ওয়ে, বলবো না, বাট দিস ইজ দ্য বেস্ট ওয়ে।
টু শেয়ার ইউর স্টোরি। আমাদের মনে হয় যে অনেকেই আছেন খুব ভালোভাবে বলতে পারেন ঘটনা, এবং অডিও ক্লিপ আমি নিজে খুব পছন্দ করি, কারণ যিনি তার ঘটনাটি বলছেন, মানে যার ঘটনা, তিনি নিজেই সেখানে উপস্থিত থেকে ঘটনাটি বলতে পারছেন। এটা খুবই অন্যরকম একটা ব্যাপার। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অডিও ক্লিপে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, বরাবরের মতো আপনি ভালোর দলে জানি। তো আমি আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটা মাছ ও গ্রাম কেন্দ্রিক। ঘটনাটা রাসেল ভাই ঘটে গেছে আমার দাদার সাথে। ঘটনাটা শুনেছি আমার আব্বুর মুখ থেকে। আমি এখন ঘটনাটাতে সরাসরি চলে যাচ্ছি। তো রাসেল ভাই, ঘটনাটা ঘটেছে 90 দশকের দিকে। তখন আমার দাদা বেঁচে ছিলেন, তো এখন উনি এই দুনিয়াতে নেই। তো ঘটনাটা যেদিন ঘটেছে সেদিন আমাদের এলাকায় হাটের দিন। আর হাটের দিন বেশিরভাগ ক্ষেত্রেই মানে দিন গড়িয়ে রাত্রেবেলাও হাট অনেক সময় পর্যন্ত চলতো। তো যখন সারাদিন কর্মব্যস্ততার পর যখন আমার দাদা হাটে গেল, তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা। তখনও সন্ধ্যার আজান হয়নি, মাগরিবের আজান হয়নি। তো রাসেল ভাই, আমার দাদা তখন হাটে যেসব সদাই কেনাকাটা করার দরকার ছিল সেগুলো কি ক্রয় করছিল। তো একটা সময় উনি সবকিছুই কিনলেন এবং বললেন তো কিছু মাছ কেনার দরকার। তো ওই সময়কার একটা নীতি নেওয়ার যেটা ছিল যে রাত্র করে কেউ মাছ নিয়ে আসতো না। তো দাদা ও সেটা জানতো যে মাছ নিয়ে গেলে অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, মাছ তো কিনে নিয়ে যেতেই হবে। তারপর আমার দাদা যেটা করলো আর কি, মাছ বাজারে যায়। তো মাছের যে জায়গা মাছ বিক্রি করে সেখানে গিয়ে দেখলো সব মাছই বেচা কিনা হয়ে গেছে। তো কিছু দামি মাছ, যেমন ইলিশ মাছগুলো, ওই সময় আর কি ইলিশ মাছ কিছুটা দামি ছিল আর কি। তো ওই মাছ কিছু কিনলো। তো কিছু মাছ কেনার পর ওই ইলিশ মাছগুলো একটা থলেতে নিল, নেওয়ার পর আর বাকি সদাই আর একটা থলেতে নিল, যাতে মাছ আর শুকনো সদাই গুলো একসাথে না হয়ে যায়। তো উনি হেঁটে হেঁটে আসছিলেন। তো ওই সময় রাসেল ভাই মাটির পথ ছিল, পাকা কোনো রাস্তা ছিল না। তো মাটির পথ ধরে উনি একা একা হেঁটে আসছিলেন। উনি যখন হাঁটতে হাঁটতে আমাদের গ্রামের রাস্তার পাশে প্রায় গ্রামের শুরুর মাথার দিক দিয়ে একটি বট গাছ আছে, তো ওই খানটাতে চলে আসেন। এবং আমার দাদার মনের ভিতরে প্যারানর্মাল তেমন কোনো জিনিস তখন ছিল না, যে মাছ আছে এটাও ওই সময় বাজারেই ভেবেছিল যে সমস্যা হতে পারে, কিন্তু তারপর আর তেমন কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস তিনি খেয়াল করেনি। তো ওই কাছে আসার পর বলছে যে এইসব পড়ালি কই যাইতাছস। তো একটু নাকি ভাষা আর কি কথাটা বলছে। এখন আমার দাদা প্রথমত বলছে কে, মানে উনি এটা নোটিস করছে। তারপর বলতেছে আমি তো তোদের বাড়ির পাশে থাকতাম, এখন এখানে চলে আইছি। তো কি নিয়ে যাস? আমারে মাছ দিয়া যা। তো মাছ দিয়া যা বলছে। পরে আমার দাদা আর কি জিনিসটা জানতো, তো যেটাকে বলা হয় যে পেতনি টাইপের আর কি। তো ওখানে অনেকটা সাহসী ছিল। উনি বলল হ্যাঁ মাছ তো অবশ্যই খাওয়াবো, কিন্তু কাঁচা মাছ থেকে ভালো না রান্না করে যদি খাওয়াই তাহলে। তো ওই যেই পার্সনটা ছিল, যে পেতনিটা ছিল, ওইটা আর কি আমার দাদার কনভারসেশনে রাজি হয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তুই হাঁট, আমি তোর পিছন পিছন আসছি। তো রাসেল ভাই, যেটা হয়েছে, আমার দাদা
একটু জোরে জোরে হাঁটছিল, আর ওই পেতনিটা আমার দাদা থেকে প্রায় 10 থেকে 20 হাত দূর পিছন পিছন হেঁটে আসছিল। তো রাসেল ভাই, সাধারণত রাত্রেবেলা যত রাতই হোক না কেন, যদি আকাশ ফর্সা থাকে এবং হালকা হালকা চাঁদের আলো থাকে, তো কিছু অবয়ব কিন্তু খেয়াল করা যায়। দাদা দেখছে, একটা ছেঁড়া ফাটা শাড়ির মতো কিছু একটা পরে একটা মহিলা অবয়ব দাদার পিছন পিছন হেঁটে আসছে আর কি। কিন্তু অসম্ভব বড় ছিল সেটা, দাদার থেকে প্রায়, আমার দাদা ওই সময়কার আর কি 7 ফুট ছিলেন, তো আমার দাদার থেকে প্রায় ওইটা আরো 5-6 ফুট বড় হবে, লম্বা হবে। তো কিন্তু খুব রোগা ও শীর্ণ টাইপের ছিল সেই অবকটা। তো হেঁটে আসার পর যখন বাসায় চলে আসলো আমার দাদা, আর পিছন পিছন ওই জিনিসটাও চলে আসলো, তো ওটা আর কি বাড়ির যে আলো ছিল, ওই সময় হেরিকেন ছিল, কারেন্ট তখনও আমাদের গ্রামে পৌঁছাইছিল না। তো রাসেল ভাই, হেরিকেনের আলো নিয়ে আমার দাদা বাড়ির আঙিনায় ঢোকার পরেই জোরে হাঁক দিয়ে বলল যে, কই গো, এদিকে আসো, বাজার সদাই নিয়ে আইছি। তো আমার দাদি বের হলেন এবং বের হওয়ার পর বাজার সদাইয়ের থলেগুলো হাতে নিলেন এবং বললেন, আজকে সাথে কিন্তু একটা মেহমান নিয়ে এসেছি, মেহমানটা এখানেই দাঁড়াইবো, কোনো অসুবিধা নাই। আমাদের বাড়ির পাশ গেছে যে এই রান্নাঘরটা, ওইখানে হয়তো বা যেতে পারে, তো তুমি কিন্তু ভয় টয় পাইও না। তো আমার দাদিও একটু সাহসী টাইপের ছিল, তো আমার দাদি বুঝতে পারছে যে ঘটনাটা কি করছে, তো বলছে, মাছ আনছো? তো আমার দাদা বলছে, হ্যাঁ মাছ আনছি। তো বললো, কি মাছ? ইলিশ মাছ। তো কি করা যায়, যে বলছি যে খাওয়াবো। তো রাসেল ভাই, সেটা আর কি যাই হোক, ওই আমার দাদি বলল ঠিক আছে। তো মাছ কোটাকুটি শুরু করছে এবং বাইরে থেকে খালি মানে জিভ চাটার মতো একটা শব্দ হচ্ছিল, আর বলছিল, আর কতক্ষণ, সহ্য তো করতে পারতেছি না, আর আলোটা সরাস না, আমি 2-1টা পিস নিয়ে খাই, মানে এরকম ভাবে আর কি বলছিল ওই পেতনিটা। তো আর দাদা বলছে, একটু ধৈর্য ধর, একটু ভালো কিছু খেতে হলে তো একটু সময় নিতে হয়, ঠিক না? তো এভাবে কিছুক্ষণ চলার পর নাকি এই চুলার মধ্যে আর কি, তখন মাটির চুলা, আমার দাদি রান্না চাপায়। তো রান্না বসানোর পর তেল গরম হলো, তেল গরম হওয়ার ক্ষেত্রে আমার দাদা কি করলো, একটা ছেনি, যেটা গ্রামের ভাষায় খুরচুন বলা হয়, তো সেই ছেনি বা খুরচুনটা মানে রান্নার ক্ষেত্রে লাগে, কন্তিও বলে অনেকে, তো সেটা চুলার ভিতরে দিয়ে গরম করতে লাগলো আর কি। তো উপর দিক দিয়ে মাছ ভাজা হচ্ছে এবং পেতনিটা এরকম একটা অ্যাঙ্গেলে এসে দাঁড়িয়েছে যে সেটা রান্নাঘরের পাশে আর কি এসে দাঁড়িয়েছে, কিন্তু রান্নাঘরের বেড়ার জন্য আর কি ওটাকে দেখা যাচ্ছে না, কিন্তু ওটার অনুভব করতে পারছে আমার দাদি এবং দাদারা। তো আমার দাদা আমার দাদির পাশেই ছিল। তো তখন আমার আব্বু ওরা অনেক ছোট, তো ওরা অতক্ষণে ঘুমিয়ে পড়েছিল, প্রায় ওই সময় রাত 9টা বা 9:30 হবে। তো ওরা ছোট মানুষ ছিল, সারাদিন খেলাধুলা করার পর ঘুমিয়ে গেছিল। তো এই সময় আর কি ওদের আমার দাদা পাশে বসেছিল। তো আমার দাদির তো একটা শ্বাস ছিলই, আর দাদা যেহেতু পাশে ছিল তো তেমন কোনো অসুবিধা হচ্ছিল না। তো সেটা বলছে, দিবি কখন? তো আমার দাদা কি করলো, ওইটা যখন ওই কন্তি বা ছেনিটা যখন গরম হয়ে গেল, লাল টকটকে হয়ে গেল, তখন সেটা চুলার ভেতর থেকে বের করে আর কি এই রান্নাঘরের এই ছনের বেড়াগুলো ছিল বা বাঁশ দিয়ে মুলির বেড়া দেওয়া হয়, সেই বেড়াগুলো ফাঁক দিয়ে বলল, এই নে একটা মাছের চাক দিলাম, খা। তো গরম ওই ছেনিটা দেওয়ার পর সেটা আর কি মানে দাদা এবং দাদির ভাষ্য মতে সেটা ছিল যে সেটা মুখ দিয়ে কামড় দিয়ে ফেলছে, মানে হাতে নেওয়ার আগে মুখ দিয়ে আগে কামড় দিয়েছে। তো কামড় দেওয়াতে আর কি সেটা মানে একটা মানে কাকের মতো শব্দ করতে করতে কা কা করতে করতে, মানে প্রথমে একটা মেয়ে মানুষ যেভাবে কাকা করে সেইভাবে কাকা করতে করতে একসময় কাকের বয়সে কাকা করতে করতে আর কি সেটা একটু
দূরে গিয়ে, আমাদের বাসা থেকে একটু দূরে গিয়ে সেটা শব্দ বন্ধ হয়ে যায়। তো রান্না বান্না শেষ করে সেদিনের মতো রাত্রে যাই হোক আমার দাদাকে খাইয়ে দিয়ে তারা, আমার দাদা এবং দাদি শুয়ে পড়ে। তো পরের দিন সকালে আমার দাদা খুব ভোরে ওঠে এবং ওঠার পর সেখানে যায়। তো মানে ওই শব্দটা যতটুকু পর্যন্ত দূরে এই শব্দ করে গেছে অতটুকু আন্দাজ করে আমার দাদা যায় বাইরে। তো যাওয়ার পরে দেখে ওইখানে একটা কাক পড়ে আছে মরে, এবং কাকটার মুখটা পুরা, মানে কেউ যদি গরম কোনো কিছু, মানে লোহা জাতীয় কোনো কিছু গরম করে সেখানে তার মুখে লাগিয়ে দেয় তাহলে যেরকম পুড়ে যাবে, ঠিক যেরকম পুড়ে গেছে এবং কাকটা মরে পড়ে আছে। তো পরে যেটা হয় আর কি, সকালে যখন আমার আব্বু এবং আমার আব্বুর বড় ভাই বোন তারা ঘুম থেকে ওঠে এবং আমার দাদা সেই কাকটাকে বাসায় নিয়ে আসে, বাসার উঠানে রাখে। রাখার পর বলে যে এই কাকটাকে আমার আব্বু এবং আব্বুর বড় ভাই যারা ছিল তাদেরকে বলে যে এটা আমাদের ফসলের জমিতে যে কোনো একটা সাইডে মাটিতে পুঁতে রাখতে। তো মাটিতে পুঁতে রাখার কথা বলে, তো তারা এইটা পুঁতে রাখে এবং কাকটা কিভাবে মরলো যে এটা জিজ্ঞেস করাতে তো আমার আব্বুর কাছে এবং আমার আব্বুর যত ভাই বোন ছিল তাদেরকে এই ঘটনাটা শেয়ার করে আমার দাদা এবং দাদি। তো এই ছিল ঘটনা রাসেল ভাই। আশা করি ঘটনাটি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগে অবশ্যই লিসেনারদের সাথে শেয়ার করবেন। আমি আমার মোবাইল নাম্বার এবং যাবতীয় যা কিছু দেওয়ার দিয়ে দিব। আর রাসেল ভাই, আমার নাম হচ্ছে মোহাম্মদ হৃদয় আহমেদ ইয়ামিন। আমি নরসিংদীর মাধবদী থেকে। এর আগেও প্রায় 2টা বা 3টার মতো ঘটনা আমি পাঠিয়েছি রাসেল ভাই। তো ওই সময় ঘটনাগুলো বলার সময় একটুনি আর কি দ্বিধাদ্বন্দ্ব হয়ে পড়ে যেতাম, মানে ঘটনাগুলি স্পষ্ট করে বলতে পারতাম না। তো রাসেল ভাই, মাইক্রোফোনের সামনে একা একা কথা বলাটা অনেকটা আমার জন্য টাফ। তারপরও রাসেল ভাই চেষ্টা করছি এবং রাসেল ভাই পরবর্তীতে আরো ঘটনা শেয়ার করব। আশা করি ছোট্ট ঘটনাটা আপনাদের লিসেনারদের খুব পছন্দ হবে। মনে করলাম যেটা যে ভয়েস মেইল পাঠানোটাই বেটার। তো রাসেল ভাই পাঠিয়ে দিলাম, আর বেশি কথা বাড়াবো না। আশা করি রাসেল ভাই আপনি ভালো আছেন এবং ভালো থাকবেন। তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও রাসেল ভালো আছি এবং ভালোর দলে আছি। আপনাদেরকে একটা অনুরোধ করব, আর সেটি হচ্ছে যে আমাদের তৃতীয় অডিও ক্লিপটি আমরা এখন প্লে করব এবং সেই তৃতীয় অডিও ক্লিপটি আপনারা শুনবেন। না হলে আমরা শেষ করে দিতে পারতাম, বাট আমার কাছে মনে হয়েছে যে আরো একটি অডিও ক্লিপ দিলে খারাপ হয় না, আর সে কারণেই আপনাদের কাছে আরো একটি অডিও ক্লিপ নিয়ে আসা। আশা করছি এটাই আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি এবং আপনার ফ্যামিলির সবাই ভালো আছেন। ভাইয়া, আমার নাম ইবনে তাওরাত তামিম। বাসা উত্তরবঙ্গের দিনাজপুর জেলা, দিনাজপুর সদরে আমার বাসা, নিউটাউন উপশহরে। আমি বুদেহিমের একজন নিয়মিত লিসেনার ছিলাম, আর বুট.com এর একজন নিয়মিত লিসেনার আছি। ইনশাআল্লাহ থাকবো সামনে। এই অডিও ক্লিপটা যদি সিলেক্ট হয় তবে এটা আমার পাঠানোর সেকেন্ড স্টোরি হবে।
কারণ এর আগে প্রথম স্টোরি ইমেইলের মাধ্যমে পাঠাইছিলাম, যেটা কোনো কারণে হয়তো সিলেক্ট হয়নি। তো ঘটনায় আসা যাক। ঘটনার কথা বলতে গেলে এটা আমার আম্মুর মুখ থেকে শোনা, আম্মুর ফুপুর সাথে ঘটে যাওয়া ঘটনা, যে ঘটনার সাক্ষী ছিলেন আমার মা। তো ঘটনার সময়কাল আপনার 1990-এর আগে, 1987 থেকে 90-এর মাঝামাঝি। আম্মুর আসলে এক্স্যাক্টলি ডেট মনে নেই, ইয়ারটা মনে নেই। আম্মু তখন ক্লাস 7-এ না হলে 8-এ। তো এমনই একদিন আম্মুর ফুপুর সাথে আর আম্মুর দুই বান্ধবীর সাথে আম্মু খেলছিল। তো আম্মুর এই ফুপুরা আমাদের এই বাসার 3 বাসা পরেই থাকতো, তারা এখন অন্য জায়গায় থাকে। আম্মুর এই ফুপুর সাথে আম্মুর বেশ ঘনিষ্ঠ সম্পর্কই ছিল, তারা সবসময় খেলাধুলা করতো, একসাথেই ক্লোজ ছিল আর কি। তো সেদিন আম্মু স্কুলে যায়নি। আম্মু সকাল থেকে ফুপুর সাথেই ছিলেন, খেলাধুলা করছিলেন। তো আম্মুর বাকি 2 বান্ধবী ছিল সাথে, তারা একসাথে খেলাধুলার পর দুপুরের আগে, সময়টা ছিল আপনার ভর দুপুর 12টার পর। তো আম্মুর 2 বান্ধবী চলে যায়, ওরা দুপুরের সময় যেহেতু সবাই বাসায় চলে যায়। আম্মু বাসায় যাওয়ার পথে সেই সময় তার ফুপু তাকে প্রস্তাব দেয় যে, ভাই বলে রাখা ভালো যে আমাদের নিউটাউনটা অনেক বড়, নিউটাউন 1 থেকে নিউটাউন 6 এইভাবে পার্টিশন করা। আমরা থাকি নিউটাউন 6। তো নিউটাউন 7 পার হয়ে, আমাদের নিউটাউন 7 আবার পাশাপাশি, নিউটাউন 7 পার হয়ে ওখানে একটা পানির ট্যাঙ্কি আছে, আগেও ছিল এখনো আছে। ওই পানির ট্যাঙ্কির পাশে সেই সময় 90-এর আগে, তো আশেপাশে বোঝাই যাচ্ছে তখনকার নিউটাউন ছিল একদম জঙ্গল, আশেপাশে গাছগাছালি দিয়ে ভরা। সেখানে প্রায় বলা চলে যে বড় বড় গাছ ছিল, আম গাছ, জাম গাছ, লিচু গাছ। আর সময়কালটা গ্রীষ্মকাল ছিল, তো তাই সিজন চলতেছিল এই ফল ফ্রুটে। তো আম্মুর ফুপু আম্মুকে জিজ্ঞেস করে যে যাবি? আম্মু বলে কই? বলছে যে ওই যে পানির ট্যাঙ্কির ওখানে যে বড় জাম গাছটা আছে, ওখানকার জাম পাড়া আছে, খাবো সব। আম্মু বলে যে না, এই ভর দুপুরে যাবো না, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা বের হবো, তখন যাবো, তখন যাই জাম করে আন। আম্মুর ফুপু বলে যে না, এখনই যাবো, চল। কখন ঝড় হয় বলা যায় না, যদি ঝড়ে জামগুলো পড়ে যায় তখন তো আমরা পরে কিছু পাবো না। চল, এখন আকাশ শুকনো আছে, রোদ আছে, এখনই যাবো, চল। তো আম্মু তবুও বলে না, আমি এখন যাবো না, এখন আমি বাসায় যাবো, বাসায় খাওয়া দাওয়া করবো, তারপর বিকালবেলা দেখা যায়। তো আম্মুর ফুপু একপূর্বক জোর করা শুরু করে যে চল চল, যাইতেই হবে তোকে আমার সাথে, চল। তো আম্মু শেষে রাজি হয়, আচ্ছা চল। তো দুজনেই হাঁটতে হাঁটতে চলে যায় সে পানির ট্যাঙ্কির পাশে বড় জাম গাছের নিচে। সেই জাম গাছটা এখন নাই অবশ্য, সেখানে এখন নতুন নতুন ঘর বাড়ি হয়েছে। তো জাম গাছটা ছিল তখন মানে বেশ বড়ই ছিল। তো জাম গাছে জাম পাড়তে হইলে একজনকে উঠতে হবে, গাছে উঠে তারপর জাম পাড়ায় নিতে হবে। তো আম্মু অবশ্য গাছে উঠতে পারতো না। তো আম্মু তার ফুপুকে বললো যে তুমি গাছে উঠো, গাছে উঠে জামগুলো পাড়ায় আমার দাও, আমি সেগুলো পলিথিনে ভরতেছি। তো আম্মুর ফুপু সেরকম জাম গাছে উঠে জাম পাড়ানো শুরু করে। তো এখন হঠাৎ ওনার কেন জানি মনে হইলো যে আলতো একটা গরম বাতাসের ছোঁয়া লাগলো তার গায়ে। তো উনি আশেপাশে চাইলো যে কি হইলো, তো দেখে যে না, আশেপাশে তো কোনো বাতাস নেই, গরম হাওয়া কোথা থেকে আসলো তার গায়ে। তো উনি কিছুটা অবাক হয়ে তাকায় থাকলেন আশেপাশে, কিন্তু পরক্ষণে ভাবলেন না, এটা হয়তো ভুল ধারণা হইতে পারে। তারপর উনি জাম পাড়াতে কনসেন্ট্রেট করলেন। উনি জাম পাড়ায় নিচে দিচ্ছিলেন আর আম্মু ওটা পুরায় পলিথিনে রাখতেছে। তা উনি যখন নিচে নামে আসলেন তখন আম্মুরে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, তোর গায়ে কি কোনো গরম বাতাস পাইছিস কি? আম্মু বলে যে গরম বাতাসই তো হচ্ছে না, তুমি বাতাস পেয়ে থেকে পাই। তো আম্মুর ফুপু বলে যে আমি যখন জাম পাতাচ্ছিলাম হঠাৎ আমার কেন জানি মনে হইলো যে একটা আলতো গরম হাওয়া আমার গায়ে লাগে। তো আম্মু বলে যে ওইটা তোমার ভুল ধারণা হবে, কিছু না, এই বাতাসই নেই, আশেপাশে পাতাই নড়তেছে না, বাতাস হইতে পারে, মনের ভুল ধারণা। চলো, জাম তো ভালোই হইলো, এবার বাসায় যাই খাই।
তো তারা বাসায় আসে, পরে সিজন যেহেতু ওই লবণ মরিচ দিয়ে আম খাওয়ার, কাঁঠাল খাওয়ার, তো তারা জাম ওই লবণ মরিচ দিয়ে খাইলো। তারপর আম্মু দুপুরে বাসায় চলে আসলো, বাসায় আসে খাওয়া দাওয়া করলো। তারপর আবার বিকালে ওই ফুপু আম্মু বের হইলো খেলাধুলা করতে, তো আম্মুর ওই ফুপু বের হইলো। তো না, আম্মুর ফুপু বের হয়নি, আম্মু প্রথমে ডাকতে যায় ওনাদের বাসায়। ডাকতে যায় তো দেখে যে আম্মুর ফুপু চুপচাপ বসে আছে একলা একটা ঘর। তা আম্মু অবাক হয় না, আম্মু যায় বলে যে কি ব্যাপার, তুমি এভাবে বসে আছো কেন, চলো বিকালবেলা তো হয়েছে, চলো খেলি, দেখি ওই পাখিরাও আসছে। তখন ওর ফুপু কোনো কথা না বললে চুপচাপ উঠে, ওনার ফুপু কোনো কথা না বলে চুপচাপ উঠে আসে হাঁটতে হাঁটতে যায়। কিন্তু আমার একটা জিনিস লক্ষ্য করলো যে উনি বেশ চুপচাপ, চুপচাপ বলতে কোনো কথা বলে না, শুধু মনে হচ্ছে নিজের মনে কি জানি ভাবে। আম্মু নানান কিছু জিজ্ঞেস করতেছে কিন্তু কোনো উত্তর তিনি দেন না, তিনি নিজের মনে কি যে ভাবতেছে না। আম্মু এক প্রকার সেটা অবাক হইলেন, তো তেমন কিছু মনে করলেন না, হয়তো কোনো কারণ থাকতে পারে চুপচাপ থাকা, ছোট মানুষ তো কি আর মনে করতাম। তো তারা বিকালবেলা যথাযথ খেললেন। খেলার সময় আমি দেখলেন যে আমার ফুপু না ওনাদের কাছে আসছে না কথা বলছে। উনি এক জায়গায় ওই আমাদের বাসার সামনে তখন একটা আম গাছ ছিল, এখন আম গাছটা নাই, ওই আম গাছের নিচে বসেই আছে। তো বসে আছে আর মাঝে মধ্যে উপরে তাকাচ্ছে, আবার নিচে চোখ নামাচ্ছে। তো আম্মু কিছু মনে করে না, আম্মু খেলা শেষে তারপর ওনার কাছে যায়, ঠিক সন্ধ্যার আগে, মানে মাগরিবের আজানের আগে। তো কাছে যায়, ওনাকে ধাক্কা দেয়, যে ডাকে আর কি, প্রথমে ডাকে যে এই আমরা খেললাম, তুই আমাদের সাথে খেলি না। তাই বলি যে আম্মুর ফুপু আম্মুর চেয়ে 3 থেকে 4 বছরের বড় ছিল, তবুও অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই ফুপুর সাথে আম্মু। তাই তারা একে অপরকে তুই বলেই ডাকতো, মাঝে মধ্যে তুমি বলতো। তো আম্মু বলছে, এই তুই আমরা খেললাম, তুই আসি না কেন, কি হয়েছে তো, তুই এরকম করছিস, চুপচাপ কোনো কথা বলিস না, কি ব্যাপার কি? তখন আম্মুর ফুপু কোনো রিপ্লাই দেয় না। তো আম্মুর ফুপু মানে রীতিমতো যে আমি নিজের মনে কি যে ভাবছে। আর আম্মু লক্ষ্য করলে উনি আকাশের দিকে কেন অনেক তাকায়, কি যে আকাশে কিছু নাই, অথচ উনি আকাশের দিকে কি যে তাকায় ভাবছে। উনি 2বার ধাক্কা দিল, কোনো রিপ্লাই। উনি যে এত জোরে ডাকতেছে, আম্মু যে এত জোরে ডাকতেছে, ওনার কোনো সারা শব্দই নেই, উনি ওই আকাশের দিকে তাকাই আছে, তো তাকাই আছে। আম্মু 2বার ধাক্কা দিল, যখন শুনতেছে না তখন আম্মু চলে আসে বাসায় গেল কি জানি কারণে। তবে বাসা থেকে ঠিক মাগরিবের আজানের সময় আম্মু ভাবছে যে আম্মুর ফুপু চলে গেছে, বাসায় চলে গেছে। কিন্তু আম্মু দেখে যে মাগরিবের আজানের পরও উনি ওইখানে বসে আছে। তো সন্ধ্যার সময়, গ্রীষ্মের সময় আম্মু বাসায় না থাকে, গরম ছিল, তো তাই বাইরে এসে বসলো। তো উনি এসে বসে আম্মু ভাবতেছে যে কাছে কি হইলে, সে দুপুর থেকে ওই জাম নিয়ে আসার পর থেকে এরকম কাহিনী, কোনো কথা বলতেছে না, ডাকলেও শুনতেছে না, ব্যাপার কি? আম্মু তখন দেখলো চুল নিয়ে যখন বসে, তখন দেখলো যে উনি মানে চুল নিয়ে 2 পা 2 হাত 2 পায়ের উপর হাঁটুর উপর বসায়, চুলগুলা সামনে নিয়ে আস্ত নিচে বসে আছে, নিচে মাথা করে বসে, কিন্তু চুলগুলা তার সামনে, আর 2 পা তার হাঁটুর উপর। তো আম্মু তো একটু ভয় পেয়ে গেল যে এইভাবে কেন বসে আছে, ব্যাপার কি? তো আম্মু কি করলো, আম্মু ডাকলো প্রথম যে এই শুনছিস না কেন, এই কি এভাবে বসে আছিস কেন, কি হয়েছে, তুই এখন বাড়ি যাস না কেন, এই। তো উনি কোনো সারাই দেয় না, রিপ্লাই দেয় না, উনি নিজের মতো আছে। তো উনি যখন আম্মু চিৎকার বা ডাকার পর শুনলো না, তখন উনি যে সামনে যে ধাক্কা 2বার ধাক্কা দিল, তবুও শুনলো। তখন আম্মু করলো কি, আম্মু একটু মানে বিরক্ত হয়ে কি করলো, চুলগুলা সরায় একটা জোরে ধাক্কা দেয়। তো এই জোরে ধাক্কা দেওয়াতে ভাইয়া উনি এমন ভাবে আম্মুর দিকে তাকাইলো, চোখ 2টা লাল হয়ে আছে, মনে হচ্ছে রক্ত পড়বে চোখ 2টা থেকে। এখন চোখ, মানুষের চোখ স্বভাবত এত বড় করতে পারে, কিন্তু উনার চোখ এতটাই বড় মানে করছিল ওই টাইমে। আম্মু আর ওই বড় চোখ নিয়ে আম্মুর দিকে তাকাইছে। আম্মু তো পুরো ভয় পাই গেছে যে হইলটা।
তখন উনি কি করছে, মানে বুঝাচ্ছে উনি খুব রাগে গেছে, ওনাকে ধাক্কা দেওয়া হতো। উনি কি করলো, উনি জোরে একটা থাপ্পড় দিল, চট করে একটা থাপ্পড় দিল। আম্মু তো পুরা মানে ওখানেই থমকে গেল আমার চেয়ে। আর এত জোরে থাপ্পড় মারছে যে আম্মুর গালে পুরো 2 আঙুলের ছাপ পড়ে গেছে আর লাল হয়ে গেছে জায়গাটা। আম্মু তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিল, আমাকে মারছে আমাকে মারছে। তো আম্মু ওই কান্না জড়িত ভাব নিয়ে ওই ওনাদের বাসায় গেল, আম্মুর ফুপুর বাসায় গেল। আম্মুর ফুপুর 2 বড় বোন ছিল, ওদের জানাই। তো আম্মুর ফুপুর ওই বড় বোনদের যে যখন জানাইলো যে হ্যাঁ তোমার বোন আমারে মারলো, জোরে একটা থাপ্পড় মারলো, কি হয়েছে, ওরা সন্ধ্যা থেকে ওই বিকেল থেকে এরকম করতেছে, কোনো কথা বলতেছে না, আমি এতবার ডাকতেছি। এখন যাই দেখলাম যে চুল সামনে নিয়ে ওটা কেমন করতেছে জানি, বসে আছে একা একা আম গাছের নিচে। তখন আমি ডাকলাম, জোরে ধাক্কা দিলাম, তখন আমাকে চল, মানে কান্না অবস্থা বলছে। তখন আম্মুর বড় ওই ফুপুরে বড় বোন বলছে কি এইসব কি ঘটনা বলিস, চল দেখি। তখন ওনারা ওই আম গাছে, মানে আমাদের বাসার সামনে আম গাছের নিচে আসে, দেখে যে উনি নাই। তো আম্মুর ফুপুর বড় বোন তো চিন্তায় পড়ে যায় যে ব্যাপার কি, কই গেল। এই সন্ধ্যার পর এই সময় তো রীতিমতো তো অবাক হবে, কারণ ওই সময় তো তেমন কোনো ইলেকট্রিসিটিও ছিল না, আর কি বলে যতই শহর হোক তবু তেমন কোনো বিদ্যুৎ ছিল না আর কি। ওটা সন্ধ্যার পর মনে করেন গ্রামের মতোই অবস্থা রীতিমতো। ওই সময় তো অবাক হবে যে কই গেল, এত সন্ধ্যায় এখন এত রাত হয়ে গেছে, কই গেল। তো উনি আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে দিল। উনি আর ওনার আরেক বোন, মানে ওনার 2 বড় বোন ছিল, তার মধ্যে 2 বোনই খুঁজে শুরু করে দিচ্ছে। বাসায় এখনো বলেননি বিষয়টা, ওনাদের বাসায় ওনাদের বাবা মাকে এখনো বলেননি বিষয়টা। তো আম্মু কান্না যাতে আম্মু তখন দেখলো যে ওই দূরে কে জানি হাঁটে চলে যাচ্ছে। আমাদের বাসার সামনে একটা রাস্তা আছে, যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে দেখলো যে তখনও ছিল আর কি, রাস্তাটা দেখলো যে এই রাস্তা দিয়ে কে জানি হাঁটে চলে যাচ্ছে। তো আম্মু কেন সন্দেহ হলো যে এটা কি ওনার ফুপু নেই। তখন উনি একটু আগায় যায়, দেখলো যে হ্যাঁ এটা ওনার ফুপু। উনি কোথায় জানি একা একা মানে আকাশের দিকে তাকায়, কোথায় জানি একা একা নিজে হাঁটে হাঁটে চলে যাচ্ছে, মনে হচ্ছে কাউকে ফলো করতেছে। তো উনি চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে যে উনি ওই বড় বোন 2টাকে ডাকলো যে ওই দেখো কোথায় জানি চলে যাচ্ছে তোমার বোন, ওই দেখো ফুপু কোথায় জানি যাচ্ছে চলে। তখন ফুপুর বড় বোন দেখলো হ্যাঁ ঠিকই তো, একা একা কোথায় জানি একা একা চলে যাচ্ছে, মানে কে জানি ওকে বসাই করছে মনে হচ্ছে। তো উনি দৌড়ে যায়, ওনাকে ধরলো, ধরে দেখে যে চোখগুলা লাল হয়ে আছে, আর মানে ওনার হুশ নেই, কেমন জানি করতেছে। ওনাকে জোরপূর্বক বাসায় নিয়ে গেল, তখন ওই অবস্থায় এলোমেলো অবস্থায়। তখন বাসায় যায় দেখে যে ওই চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে যে না আমি একে ছাড়বো না, আমার বাড়ি ঘর ভাঙছে, আমি একে ছাড়বো না। তো আম্মু এটা দেখে পুরো ভয় হয়ে গেল। আম্মু তো পুরো বাসায় চলে আসলো। বাসায় আসে আমার আম্মুর বাবারে তখন জানাইলো এইসব। আম্মু মানে আমার নানুকে জানাই। নানু তখন দেখতে গেল। নানু তখন দেখতে যায়, দেখে যে এই অবস্থা। নানু তো নামাজ কালাম পড়তো, নানু তো বুঝতে পারছে যে এটা হয়তো কোনো জিন আসর করছে অথবা জিনের গায়ে প্রভাব। কারণ চোখ গুলা ভাইয়া মানে আম্মুর ভাষ্য মধ্যে এতটা লাল ছিল, মানুষের কোন স্বাভাবিক চোখ লাল হইলে অত লাল হয়। চুলগুলা মনে হচ্ছে এমন ভাবে ছাড়ে দিছে, চোখ সবসময় বড় বড় করতেছে, রীতিমতো মানে একদম অস্বাভাবিক অবস্থা যাকে বলে। তো নানু তখন কি করলো, নানু তখন দৌড় মানে মসজিদে হুজুরকে ডাকে, দেখেন তো হুজুর সাহেব কি হয়েছে। তো হুজুর আসে, দেখেই বুঝতে পারলো যে না কোনো জিন আসর করছে। তখন সবাই বললো যে এনাকে জিন আসর করছে, এইভাবে কিছু হবে না, আপনারা 2জন মিলে হাত শক্ত করে বাঁধে রাখেন, বিছানার সাথে শুয়াই দেন, আমি যাই আমার রিচুয়ালের কিছু পানি পোড়া ইত্যাদি নিয়ে আসি, তারপরে একে ঝাপতে হবে, এক কথা ঝাপতে হবে, জিন ভূত ঝাপতে হবে। তো উনি যায়, তখন উনার ওই পানি পোড়া ইত্যাদি জিনিস নিয়ে আসে রিচুয়ালের জন্য। তো এরা
তো ফুপুর যে দুটো বড় বোন ছিল তারা যে ওকে ধরতে যাবে, ধরে যে শোয়াবে বিছানায়, হাত যে বাঁধবে, এমন শক্তি ওরা জীবনও দেখে। মানে উনার মধ্যে ওই সময় এমন শক্তি আসছে, মনে হচ্ছে 3 পুরুষের শক্তি মিলে উনার এক শক্তি। উনাকে ধরতে যাচ্ছে, এক ছিটকায় একদম মনে করেন বিছানা থেকে ওই দূরে ছিটকায় ফেলা দিচ্ছে, এত শক্তি আছে। তো মানে ওরা অবাক হয়ে যায়, এত শক্তি তো ওরা জীবনও দেখে না। মানে একটা পালোয়ানের গায়ে অত শক্তি হয়। তো ওরা কি করে, তখন নানু আর ওরা দুইজন মিলে, দুই বড় বোন মিলে অনেক কষ্টে কষ্টাদস্তি করে লাস্টে শোয়ায়, হাত দুটা বাঁধে বিছানার সাথে, কোনার সাথে, তখন ওকে শোয়ায় না। তো উনি তো ছটফট করা শুরু করে যে না, কেমন জানি করছে, গলা মিশ্রিত কণ্ঠে, নারী পুরুষ উভয় কণ্ঠে বলছে যে না, আমি একে ছাড়বো না, আমি একে ছাড়বো না, যে আমার বাড়ি ঘর ভাঙছে, তোরা যাই কর, আমি একে ছাড়বো না। তো হুজুর যখন আসে তখন হুজুর দোয়াদুদ পরে, তো ওই মিশ্রিত কণ্ঠই বলে আর কি, যে জিন ধরছে যাই হোক, বলে যে তুই যাই কর, আমি একে ছাড়বো না, দেখি তুই কি করতে পারিস, যেভাবে হুজুরকে বলতেছে। তো হুজুর তখন ভাইয়া একটা জিনিস খেয়াল করবেন কিনা, আপনারা জানেন কিনা, যে অনেকে কি করে, জিন ধরলে অনেকে হুজুর কানে আঙুল চিপে ধরে, কানে আঙুল চিপে ধরে জিনটার সাথে তারপর কথা বলে, জিনটা নাকি তখন কথা বলে, এরকম শুনছি আমি কানে আঙুল চিপে জিন নিয়ে করে। তো আম্মুর ভাষার মতো ওইটাই, যে হুজুর তখন ওনার কিনে দোয়া দরুদ করে ফুঁকাই দিয়ে কানে আঙুল চিপে ধরে। তখন ওই মিশ্রিত কণ্ঠে প্রথমে হুজুর জিজ্ঞেস করলো যে কে তুই, কোথা থেকে আসছিস, বল, যে শরীরে কি তোর। তখন ওই মিশ্রিত কণ্ঠে থাকা জিনটা বলে যে আমার ফুপু বলছে যে আমি ওই পানির ট্যাঙ্কির পাশে জাম গাছে থাকি। এদের এত সাহস, এরা কি করছে, এই ভর দুপুরে আমার একে তো আমার জাম গাছে উঠছে, উঠে আমার বাড়ি, আমি ওই সময় শুয়েছিলাম ওখানে, আমার উপর পা দিচ্ছে আমার বাড়ি, তার উপর আবার আমি যে গাছে থাকি ওই গাছের ফল এরা ছিঁড়ে খাইছে। তো আমি ওই ছোটটাকে কিছু করিনি, কিন্তু একে আমি বাগে পাইছি, একে আমি ছাড়বো না, কারণ আমার গায়ে পা দিচ্ছে, ওর অপবিত্র পা আমার গায়ে দিচ্ছে, আমি একে ছাড়বো না। ও আমার বাড়ি ঘর ভাঙছে, এরা আমি ছাড়বো না, তুই যাই কর, তুই আমার ভাগাইতে পারবি না এখানে। তো হুজুর তো তারপরে লাগে যায়, কি জানি পানি পোড়া ছিড়াই দিয়ে তখন আবার বলছে তুই এই শরীর থেকে যাবি না, তোকে আমি শিশিতে বন্দি করবো। তখন ফুবু বলে না, তুই কি করবি কর। তখন উনি কি জানি ওই হুজুর দোয়াদুদ করে এক প্রকার পানি ছিটা দেওয়া, ছিটা দেবে, তারপর শিশি যে সামনে নিয়ে গেবে, তখন ওই আমার ফুবু ছটফট করা শুরু, না আচ্ছা আমি যাবো, আচ্ছা আমি যাবো, আচ্ছা আমি যাবো। তো হুজুর বলে যে তুই যাবি, যে তার প্রমাণ কি। তখন ফুপু বলে, মিশ্রিত কণ্ঠে বলে যে না, আমি যাবো, কিন্তু আমি 3টা শর্ত দিব, এই শর্ত রাজি হইলে আমি যাবো। জিন বলে আবার তোর কিসের শর্ত, তুই চুপচাপ যাবি, নাহলে তোর আমি শিশিতে বন্দি করি। তখন জিন বলে না, আমি 3টা শর্ত রাজি হও, তাহলে আমি শরীর ছেড়ে চলে যাব। তো আমার কি বলে হুজুর তখন বলে কি শর্ত তোর, বল দেখি। তখন ওই মিশ্রিত কণ্ঠে থাকে জিনটা বলে যে আমাকে 3টা মুরগি, একটা খাসি আমার ওই জাম গাছের নিচে দিয়ে আসতে হবে, আর 2টা পানিযুক্ত নারিকেল। মানে ভাই ওই যে নারিকেলের মধ্যে মানে পানি থাকে না, ওই পানিযুক্ত নারিকেল লাগবে। এই পানিযুক্ত নারিকেল, এই 3টা শর্ত মানো, আমি শরীর থেকে চলে যাবো। আর আমি যে যাবো তার প্রমাণ হইলো যে তোমাদের পশ্চিম পাশে থাকা বড়ই গাছটা 2টা ডাল ভাঙে। তো হুজুর তখন ওই আমরি ফুপুর বাবাকে বলে যে তাহলে দেখেন এগুলো সব করেন, সব আনতেই হবে, নাহলে জিনকে তাড়ানো যাবে না। তখন এত রাত, তখন বাজে মনে করেন আপনার রাত 9টা থেকে 10টা বাজে। তো অত রাতে তো এটা তো আপনার মনে করেন 1990-এর আগে, তো অত রাতে তো এইসব পাওয়া খুব মুশকিল। তবু ওনার বাবা অনেক ট্রাই করে 3টা জিনিস এটা ম্যানেজ করলো আর কি, পানিযুক্ত নারিকেল, 3টা মুরগি আর একটা খাসি। তো ওই রাতেই মানে ওই আমার ফুপুর ওই বাবা সাহস করে ওই একা একা যায়, ওই গাছের নিচে যায় দিয়ে আসে। ভালোই সাহসী ছিল শুনছি আর কি ওনার বাবা। তো তারপরে তো ওই
রাতে যখন মানে যখন ওই 3টা জিনিস আনে ওই গাছের নিচে দিয়ে আসা হইলো, নারিকেল, তারপরে মুরগি আর খাসি, তখন ওই হুজুর ওই জিনটাকে বলে যে তোমার 3টা শর্ত পূরণ হয়েছে, এখন তুই এখান থেকে যাবি, তাহলে আমি বাধ্য হবো তোকে শিশিতে বন্দি করতে। তখন ওর এই জিনটা বলে যে মিশ্রিত কণ্ঠ বলছে, আচ্ছা আমি যাচ্ছি, তবে এই ভুল যদি দ্বিতীয়বার করে আমি একে ছাড়বো না। এর পরের বার একে মারিয়ে ফেল, আমার ওই গাছের আশেপাশে যাতে একে না দেখে, মানে এরকম একটা রীতিমতন হুমকি দিয়ে তারপর মানে কি যে হইলো, ওই ফুপু হঠাৎ অজ্ঞান হয়ে গেল। তো তখন হঠাৎ কি বলে আমার ওই ফুপুর বড় বোনেরা শুনতে পেলো যে সবাই বাড়ির সবাই শুনতে পেলো যে বড়ই পশ্চিম পাশে একটা বড়ই গাছ ছিল, বড়ই গাছের 2টা গাল হঠাৎ দাম করে ভেঙে গেল। তো আমার আম্মু কিন্তু ওই সময় নাইবে, আমার আম্মু তখন যখনই প্রথমে ওরকম দেখছে তখন কি বলে বাসায় চলে আসছে। পরে আমার আম্মু ওই নানুর কাছ থেকে ঘটনা শুনছে। আম্মুর সাথে ঘটনা তো সন্ধ্যা পর্যন্তই ঘটছে, তারপরে মানে আম্মু যেটা সাক্ষী ছিল তারপরে ঘটনা আম্মু নানুর কাছ থেকে, আম্মু ভয়ে আর ওখানে যায়নি। তারপরে ওই আম্মুর ওই ফুপুর বাবা, বোন, আমার নানু সবাই দেখলো হুজুর 2টা ডাল ভাঙা পড়লো। তখন হুজুর বললো যে আমি দোয়া করে দিয়ে গেলাম, এখন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর ওই জিন চলে গেছে। তবে দেখবেন যাতে এই ভর দুপুরে ওই ঘন জঙ্গলে অথবা গাছগাছালির দিকে না যায়, না হলে আবার অ্যাটাক করতে পারে। তারপরে ভাইয়া এই বলে উনি চলে গেলেন। তারপরে ওই দিন অবশ্য আম্মুর পুকুর জ্ঞান ফিরেনি, পরের দিন সকালে জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরে আম্মুর পুকু তো কিছুই জানে না। আম্মুর পুকুকে জিজ্ঞেস করা যে তুই গাছে কেন গেছিলি, গাছের ওখানে কেন, কি হয়েছিল তোর, তুই কি জানিস কিছু? আম্মু বলে না, আমার শুধু মনে আছে যে আমি চাম পাড়ার পর আমি বাসায় আসছি, তারপর থেকে আমার কিছুই মনে নেই। তো পরে আম্মুর ফুফু প্রায় সুস্থ হয়ে যায়, পরে আর কোনো ঘটনা ঘটেনি। তো এই হচ্ছে ভাই ঘটনা। ভাই এটা আমার পাঠানো সেকেন্ড স্টোরি, আগের স্টোরিটা বললাম তো ইমেলে পাঠাইছিলাম, যদি সিলেক্টেড হয় তাহলে খুশি হব। আর ভাই আমি এবারে এইচএসসি ক্যান্ডিডেট 2022, দোয়া করবেন আমার জন্য, সামনে পরীক্ষা। ভাইয়া আমার কাছে এমন আরো বেশ কিছু ঘটনা আছে আমার ফ্রেন্ডের সাথে, আমার ফ্রেন্ডের মায়ের সাথে ঘটা, তারপরে আপনার আমার ফ্রেন্ডের এক বোনের সাথে ঘটা। তো আমার ফ্রেন্ডের বোনের সাথে ঘটনাটা ঘটা এই রিসেন্ট কিছুদিন আগে। ইনশাল্লাহ আমি সেই ঘটনাটা কালেক্ট করে দেওয়ার চেষ্টা করবো, আর অডিও ক্লিপটা যদি সিলেক্ট হয় তাহলে ইনশাল্লাহ খুশি হব। এই ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। শুরু করেছিলাম আমাদের আজকের এপিসোডটি খুব স্পেশাল একটি দিনকে সামনে রেখে। আমরা বলেছিলাম, যদিও আমাদের জন্য না, কিন্তু ফ্রাইডে দ্য 13th পৃথিবীর অনেক জায়গায় সেলিব্রেট করা হয়। অ্যান্ড আমি জানি না যে আপনারাও এরকম কোন দেশ থেকে শুনছেন কিনা যেখানে হয়তো আপনার চারপাশেই ফ্রাইডে দ্য 13th এর বিভিন্ন প্রস্তুতি চলছে বা সেটা সেলিব্রেট করা হচ্ছে, এরকম আমি জানি না। আসলে যদি থাকে তাহলে তো ভালোই, আমাদের জানিয়ে দেবেন আপনারা। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে আসলে চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। না, আজকে যেতে পারছি না। আর আমরা বিশ্বাস করি যে আমরা 3টা অডিও ক্লিপের পরে আসলে অনেকেই হয়তো এখন বেরিয়ে যেতে চাইবেন। যাই হোক, কিন্তু আমার কাছে মনে হয় যে অডিও ক্লিপগুলো আপনারা যদি শোনেন, সবকিছু আমার কণ্ঠে শুনতে হবে বা এরকম কিছু না, কিন্তু যদি আপনারা শোনেন তাহলে আপনারা আসলে মুগ্ধ হবেন। আমি জানি যে অসংখ্য মানুষ বেরিয়ে যান, যারা তার চেয়ে বেশি মানুষ থেকে যান, এবং তাদেরকে আমি সেলুট জানাই যারা এখনো শুনছেন। আপনারা প্রকৃত লিসেনার এবং আপনারা আসলে প্রকৃত ভয়ের ঘটনার প্রেমে পড়ে গেছেন। যাই হোক, আমরা চলে যাব আজকের মতো, ফিরে আসবো আবার আগামী সপ্তাহে। এই ফাইলটি ডাউনলোড করেছেন episodvd.com ওয়েবসাইট থেকে। এরকম আরো অনেক ফাইল ডাউনলোড করার জন্য এখনই ভিজিট করুন episodvd.com।